সিটি অফ লাভ, এই গল্পের শহরটা আমাদেরও হতে পারত। প্যালেসের এক নির্জন করিডোরের শেষে ছোট একটা প্রাইভেট রুম। দেয়ালের একপাশে কাঠের ডাটস বোর্ড আর ঠিক তার মাঝখানে সাঁটা খায়রুল বাশারের ছবি। সারহাদ বোর্ডের সামনে দাঁড়িয়ে হাতে ডাটস। পেছন থেকে আসে এজাজের কণ্ঠ। বস, খায়রুল বাসরের লোকেশন পেয়েছি। সারহাদের চোখ নড়ে না, বরং একইভাবে ডাটসটা আঙুলের ফাঁকে ঘোরাতে থাকে। কোথায়? দিল্লিতে। নাম বদলেছে কিন্তু অভ্যাস বদলানি। সারহাদের ঠোঁটের কোণে এক চিলতে বাঁকা হাসির জন্ম নেয়। সে ধীরে ঘুরে দাঁড়ায়, ডাচটা তুলে চোখ বরাবর আনে, শান্ত কণ্ঠে শুধায়, খুনি মানুষ লুকাতে পারে এজাজ, কিন্তু অভ্যাস লুকাতে পারে না। হাস। ডাচটা ছুটে যায় বাতাস ছিঁড়ে। এক মুহূর্তের নিস্তব্ধতা, তারপর টক নিশানা লাগে ঠিক খায়রুল বাশারের ছবির মাঝ বরাবর। চোখ দুটোর মাঝখানে সারহাদ এগিয়ে গিয়ে বোর্ড থেকে ডাচটা খুলে নেয়। ছবিটার দিকে তাকিয়ে ফিসফিস করে বলে, ড্যাড, দেরি হয়ে গেছে, কিন্তু আমি কিছুই ভুলিনি। না ওই রাত, না ওই রক্ত, না ওই অপমান। তানা হাসতে হাসতে করিডোর ধরে নিজের রুমের দিকে যাচ্ছে আর মনে মনে বলছে, अभी मुझे कोई नहीं रुक सकता करोड़पति बनने से। এই বলে সে রুমে ঢুকতেই একজোড়া বলিষ্ঠ হাত সাথে সাথে তাকে দেয়ালের সাথে চেপে ধরে, তার অধৈর্য যুগলে হামলা চালায়। হঠাৎ এমন হওয়াতে রমণী চমকে ওঠে, সাথে তার জন্য মোটেও প্রস্তুত ছিল না। নাকে আসে কড়া কফির স্মেল, মুহূর্তে বুঝে যায় এটাকে, তাই দুই হাতে সরানোর চেষ্টা করে আরজেকে। কিন্তু সামনের মানব যেন নিজের রাগ মেটাতে ব্যস্ত। তার ভাটা পড়েছে রমণীর অধরে, বসিয়ে দিচ্ছে একের পর এক অগ্রাসনী কামড়। আর্যের মাথায় রক্ত উঠে গেছে যখন সানাকে রুমে খুঁজে পায়নি। তার উপর সে কল করেছে, তাও তার মুখের উপর কল কেটে দিয়েছে। রমণীর এমন ব্যবহারে তার মনে হয়েছিল সানা তাকে ইগনোর করছে। কিয়ৎক্ষণ নিজের রাগ মিটিয়ে মুখ উঠিয়ে তাকায় রমণীর দিকে। সে কটমট দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। আর যে ছাড়তে বিপরীত পাশের মানবীর থেকে আসে গালি। কুত্তা কুত্তা। আর সে প্রত্যুত্তর করল না, বরং তার কপালে কপাল ঠেকায়। এতক্ষণে যেন তার ভিতরের আগুনটা ঠান্ডা হয়েছে, তাই শান্ত স্বরে আওড়ায়, তোমার সাহস কিভাবে হলো আমার মুখের উপর ফোন কেটে দেওয়া? কোথাও তুমি আমাকে ইগনোর করছো না তো? 1000 বার কাটবো, 100 বার কাটবো, আপনি কি করতে পারবেন? হ্যাঁ, তাহলে প্রতিবার তোমার সাথে এমন হবে এটা আমি গ্যারান্টি দিতে পারছি না। এর থেকে খারাপ হবে এটাও আমি গ্যারান্টি দিতে পারি। সানা কটমট দৃষ্টি নিক্ষেপ করে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। তার হাত যদি খোলা থাকতো এতক্ষণে দু একটা থাপ্পড় লাগিয়ে দিত। আর যে তার গ্রীবায় নাক ঘষে বলল, সুইটহার্ট, কখন আমাকে ইগনোর করার সাহস দেখাবে না, নাহলে তোমার রণবীরকে দেখবে না, আর জেকে দেখবে। এই বলে আবারও দখল করে নিল তার অধর, তবে এবার নরমভাবে। বিকেলের সূর্যটা হেলে পড়েছে প্যালেসের গম্বুজের পিছনে। সানার এসপি দাঁড়িয়ে আছে আর্যের ভ্যানের সামনে। এসপির হাতে চিপসের প্যাকেট আর সানা ওখান থেকে একটা একটা নিয়ে খাচ্ছে। হাতে তার ম্যাগনিফাইং গ্লাস, এটা দিয়ে সে নাকি সামনের কেমিস্ট্রি দেখছে। এসপি ভীষণ বিরক্ত এই মেয়ের জন্য। সামনে সব কিছু দেখা যাচ্ছে পরিষ্কার, তারপরেও এই নাকি ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখছে। সামনে বসে আছে রওনাক ও ঈশানী। এসপি মাঝে মাঝে বুঝতে পারে না এই মেয়ে কেন সবার লাভ কানেক্ট করতে উড়ে পড়ে লেগেছে। তাই বলে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখতে হবে? সানাকে কয়েকবার জিজ্ঞেস করেছে, তার জবাবে রমণী বলে সে নাকি ম্যাগনিফাইং গ্লাস দিয়ে রওনাকের চোখে ঈশানীর জন্য কিছু দেখতে পাচ্ছে, তাই এটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। এসপিও বলেছে দেখেছে, ভালো কথা, দেখুক, সে দেখতে থাক আর এসপি চলে যাক। কিন্তু না, সে চিপস খাবে আর চিপস খাওয়ার জন্য এসপিকে প্যাকেট নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। এসপির অন্য হাতে কফির কাপ, সে এক চুমুক নিয়ে বিরক্ত হয়ে আবারও কিছু বলবে তার আগেই কেউ পেছন থেকে এসে ধাক্কা মেরে সরিয়ে দিল এসপিকে। এসপি নিজেকে সামলে ঘুরে তাকাতেই নজরে আসে আর যে কেমন অগ্নি চক্ষুতে তার দিকে তাকিয়ে আছে। এসপি দাঁত খিচিয়ে বলে, শালা চাওড়া। আর যে জোয়াল শক্ত করে তার দিকে এগিয়ে যাওয়ার আগে সানা দুজনের ধাক্কাধাক্কি শুনে পিছনে ফিরে তাকায়। আর যে মতিগতি লক্ষ্য করে সতর্কবাণী ছড়ে, রানবীর মনে আছে তো শর্ত? না হলে কিন্তু আমি একদম দরজা খুলবো না। আর যে সানার এমন হুমকি শুনে দাঁতে দাঁত চেপে নিজের রাগটাকে গিলে এসপির দিকে তাকিয়ে মুখে মেকি হাসি ঝুলিয়ে শান্ত স্বরে বলে, কি রে বারো ভাতারি, তোর দিনকাল কেমন চলছে? জীবনে প্রথমবারের মতো আর যে নরম সুর শুনে তার মুখ থেকে কফি ছিটকে বাইরে বেরিয়ে আসে এসপি। চোখ কপালে তার জোয়াল ভাগ করে তাকিয়ে আছে। আর যে ফের বলে, গার্লফ্রেন্ড তোর খবর নেয় তো নাকি নাকি তারাও জেনে গেছে? তো 1 নম্বরে বারো ভাতারি,
নাকি তোর মতো বাচ্চার সাথে ব্রেকআপ করে নিয়েছে? তারপর নিজের দন্তপাটি পিষে বলে, কচনে বউর দিকে আর চোখ দিবি? তাড়াতাড়ি নিজে বিয়ে কর, নিজে বউর পিছনে লাগ। দুপুরে খাওয়া দাওয়া হয়েছে? রাতে খাবি নাকি আমার হাতে খাবি? বিরিয়ানি খাবি নাকি দৌড়ানি খাবি? গলি খাবি নাকি বিষ খাবি? এসপি তার এমন হুমকি শুনে 2 হাত দূরে চলে গেল। এদিকে সানা চোখ ঘুরিয়ে তার দিকে আবারও বিরক্তি মাখা দৃষ্টিতে তাকায়। কোথায় সে সামনে একটু কেমিস্ট্রি দেখতে নিয়েছে? না, এটা টম অ্যান্ড জেরির কাহিনী শুরু হয়ে গিয়েছে। রণবীর, তুমিই তো বললে ওর সাথে ভালো ব্যবহার করতে, নাহলে রাতে রুমে ঢুকতে। আপনি নিজের মুখটা বন্ধ রাখুন। তার মানে হাত পা চালাতে পারবো? এদিকে এসপির অবস্থা খারাপ। তার কফি নাকে মুখে উঠে গেছে। তাই একটা চিপস নিয়ে মুখে দেবে, ঠিক এমন সময় আরজা খপ করে তার হাত থেকে চিপসের প্যাকেটটা নিয়ে নিল। সে দূর থেকে দেখেছে এটার থেকে সানা খেয়েছে। এসপি নিষ্প্রভ দৃষ্টিতে তাকিয়ে মনে মনে ভাবছে, हे ऊपर वाला, ये कहाँ फंस गया मैं? यहाँ तो मुझे ऊपर ले लो, या तो इन्हें। দুজন দুজনের দিকে খেয়ে ফেলা দৃষ্টিতে তাকিয়ে আছে। তাদের ভাবনার মধ্যে হঠাৎ রমণীর উচ্ছ্বাস ভরা কণ্ঠ আসে কানে। ইয়াহু, শাদি মুবারক হো, এক और खाने का मिलेगा। কার বিয়ে? একটা কালনাগিনী আর ডঙ্কারের। আরেকটা? সানা কথার তালে পড়ে মুখ ফুসকে বেরিয়ে আসে। আরেকটা রিয়ানা আর আয়ানের। বাক্যখানা শ্রবণ ইন্দ্রিয় হতেই আর যে চমকিতভাবে তাকায়। মুহূর্তে দন্ত চেপে গর্জে ওঠে, আয়ান! এই বলে ধূপধাপ পা ফেলে সামনে চলে যায়। সানা মাথায় হাত দিয়ে হাঁ করে দাঁড়িয়ে আছে। এসপি তার দিকে তাকিয়ে পেছন থেকে রুক্ষ স্বরে বলে, আই কটকটি, জাউরাকে আটকা, না হয় একটু পর জানাজা পড়তে হবে। সানা তড়িঘড়ি করে দৌড় দিল আর্যের পিছনে। রণবীর, স্টপ। আজকের সানডে মানডের চ্যাপ্টার ক্লোজ। রিয়ানা কখন থেকে অস্থির পায়ে চালনা করছে এক কোণ থেকে আরেক কোণে, আবার ফিরে আসছে। আঙুলগুলো বরফের মতো ঠান্ডা হয়ে গেছে, অথচ কপালে জমেছে হালকা ঘাম। বুকের ভিতর অদ্ভুত এক চাপ, গলা যেন শুকিয়ে কাঠ। শব্দ বেরোতে চাইছে না, অথচ আজই তাকে বলতে হবে। আজ যে সে সিদ্ধান্ত নিয়েছে, নিজের জীবনকে শেষ একটা সুযোগ দিতে চায়। হয়তো সানা ঠিক বলেছে, কিন্তু এখন প্রশ্ন হলো সে আয়ানকে কীভাবে বলবে? কোন শব্দে বললে মর্যাদা নষ্ট হবে না, বা আয়ান কি বলবে? এই দ্বন্দ্বেই সে ভেঙে পড়েছে। ঠিক তখনই দরজায় হালকা টোকা পড়ে। ম্যাডাম, আপনি ডেকেছিলেন? আয়ানের চিরচেনা সংযত কণ্ঠ শুনে রিহানা চমকে ওঠে। এক মুহূর্তে পায়চালনা থেমে যায়। সে গভীর শ্বাস নেয়, তারপর গলাটা পরিষ্কার করে বলে, আমি? হ্যাঁ, ভেতরে আসো। আয়ান ঢুকে দরজার পাশে দাঁড়ায়। রিহানা এক পলক তার দিকে তাকিয়ে দৃষ্টি নিক্ষেপ করে বলে, বসো। আয়ান একটু থেমে সোফার এক কোনায় বসে। ঘরের ভেতর অস্বস্তিকর নীরবতা জমে ওঠে। রিয়ানার মনে হচ্ছে কয়েক সেকেন্ড যেন কয়েক বছর। রিয়ানা ঠোঁট ভেজায়, শব্দ আসে না। আবারও চেষ্টা করে আওড়ায়, আসলে আয়ান, আমি। বাকিটুকু আটকে থাকে গলার ভেতর। এবার আয়ান ধীরে মাথা তোলে, গভীর সংযম স্বরে বলে, ম্যাডাম, যদি আপনার কথা বলতে কষ্ট হয়, আমাকে বলার দরকার নেই। রিয়ানা অবাক হয়ে তাকায় তার দিকে। আয়ান একটু নিঃশ্বাস নিয়ে এগিয়ে বলে, আমি কিছু মনে করব না। আপনি যা বলবেন, যেভাবেই বলবেন। আর না, আমি কোনো প্রশ্নোত্তর করছি। ব্যাস, যাওয়ার আগে আমি একবার নিজের মনের কথাটা আপনাকে জানাতে চেয়েছিলাম। তুমি কি বলতে চাও? আমি জানি আমার জায়গাটা কোথায়। আমি জানি আপনার জন্য কি হতে পারি আর কি হতে পারি না। তবুও মানুষ হিসাবে, পুরুষ হিসাবে আমি আপনাকে ভালোবাসি ম্যাডাম। রিয়ানা একটা লম্বা শ্বাস টেনে নিয়ে মনে মনে নিজেকে প্রস্তুত করে আওড়ায়, আমি ভেবে নিয়েছি, আমি আমি বিয়ে করতে চাই। এই শব্দটা যেন আয়ানের বুকে আছড়ে পড়ে। বিস্ময়ে তার কণ্ঠনালী রোধ হয়ে এসেছে। কয়েক পল এভাবে কাটে। আয়ান নিজেকে সামলে কথা শুরু করতে যাবে, ঠিক তখনই বাহির থেকে হঠাৎ হইচইয়ের শব্দ কানে আসে। রিয়ানা দরজার দিকে তাকিয়ে বিপরীত পাশের মানবকে দেখেই সে জমে যায়। সঙ্গে চোখ বড় হয়ে যায়। তড়িঘড়ি করে আয়ানের দিকে তাকিয়ে বলে, ও শিট! কি হয়েছে ম্যাডাম? রিয়ানার জবাব দেওয়ার সময় নেই। সে ফিসফিস করে নির্দেশ দেয়, পর্দার পেছনে যাও এই মুহূর্তে। আয়ান কোনো প্রশ্ন করেনি। সে এক লাফে ভারী পর্দার আড়ালে ঢুকে পড়ে। আয়ান পর্দার আড়ালে সরে যেতেই দরজাটা খুলে গেল। না খুলল না, দরজাটাকে যেন ধাক্কা মেরে খোলা হয়েছে। ঘরে প্রবেশ করে আরজে। তার মুখ লাল চোয়াল শক্ত, চোখে এমন দৃষ্টি যেন সামনে যা আছে সবই দোষী। তার পেছন পেছন আসে সানা, এসপি আর কাইলিন। আরজে এক মুহূর্ত অপেক্ষা না করে চারপাশে খুঁজতে শুরু করে। রিয়ানা তার দিকে এগিয়ে এসে শুধায়, ভাই, কাকে খুঁজছো? আয়ান এখানে নেই। রিয়ানা নিজের ভুল বুঝতেই জিভে কামড় বসায়।
আর যে শক্ত কণ্ঠে প্রশ্ন ছড়ে, আয়ান কোথায়? ভাই ওই আ, তোর আর আয়ানের মধ্যে কি চলছে? রিয়ানার বুকের ভেতর কাঁপন উঠল। সে বরাবরই তার ভাইকে প্রচুর ভয় পায়, তবু সে সাহস করে বলল। ভাই আয়ান ভালো ছেলে। এই এক বাক্যে আর যে থেমে গেল, ধীরে ধীরে তার দিকে তাকালো, আবারও শান্ত স্বরে প্রশ্ন করে, ভালোবাসিস ওকে? ভাই আ, আহ, হ্যাঁ অথবা না? আর্যের এমন হুঙ্কারে রিয়ানার কণ্ঠে থাকা বাক্য ভেতরে চলে গেল। এদিকে সানা, এসপি আর কাইলিন এখনও দরজায় দাঁড়িয়ে দুই ভাই বোনের কাহিনী দেখছে। রিয়ানা একটু সাহস করে এক নিঃশ্বাসে বলে ফেলে, আমি ওকে বিয়ে করতে চাই। ঘরের মাথায় যেন হঠাৎ জমে গেল। এসপি অবাক হয়ে তাকিয়ে রইল, আর যে নড়ল না। কিয়ৎকাল পর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ঠান্ডা স্বরে শুধালো। ঠিক আছে। সানা স্বস্তির নিঃশ্বাস ফেলল। এসপি মনে মনে বলল, যাক, সানডে মানডে আজকে জোরে বাঁচা বেঁচে গেল। ঠিক তখনই পর্দাটা নড়ে ওঠে, খুব সামান্য, কিন্তু আরজের চোখের জন্য সেটা ছিল বজ্রপাত। সে ঘাড় কাত করে তাকায়। আয়ান নিঃশব্দে বেরিয়ে আসে, মুখে মেকি হাসি টেনে হাত নাড়িয়ে বলে, স্যার ব্যাস এটুকু যথেষ্ট ছিল আরজের শান্ত মস্তিষ্ককে বিগড়ে দিতে। আয়ান নিজের বাক্য শেষ করতে পারল না। আর যে এক লাফে এসে তার কলার চেপে ধরে পর মুহূর্তেই তার মুখে আছড়ে পড়ে পাঞ্চ, যার জন্য আয়ান মোটেও প্রস্তুত ছিল না, আর কেউই না। সবার চোয়ালে ঝুলে পড়ার উপক্রম। আর যে শান্ত থেকে যে হঠাৎ এমন লেগে যাবে, এটা কেউ কল্পনাও করতে পারেনি। সে গর্জে ওঠে, আয়ানের বাচ্চা, তোমার সাহস কিভাবে হলো আমার বোনের দিকে তাকানোর? তার গর্জনে সবার ধ্যান ফেরে। এসপি আর কাইলিন দুদিক থেকে আর্যকে আটকে ধরে। সুযোগের সদ্ব্যবহার করে আয়ান উঠে লাগায় দৌড় আর মুখে বলে, স্যার স্যার প্লিজ। আর্যে এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে আয়ানের পিছনে লাগায় ছুট। এসপি আর কাইলিনও থেমে নেই। রিয়ানা 3-4 বার আর্যকে ডেকেছে, কিন্তু আর্যে আজ যেন শোনার মুদেই নেই। তাই সানার দিকে তাকিয়ে বলে, সানা তুমি কিছু বলো। সানার এতক্ষণে ধ্যান ফিরেছে, তাই তড়িঘড়ি করে বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি কিছু বলি। রানবি স্টুপিড। এসপি নিজের ঝুলিত কদম থামিয়ে সানার দিকে নাক মুখ কুচকে তাকায়, নিজের কপাল চাপড়ে আওড়ায়, আবে গাধি, ওটা স্টুপিড হবে না, স্টপিড হবে। এই বলে আবারও আর্যের পেছনে চলে যায়। যাওরা দাঁড়া। ভাই প্লিজ থামো। এদিকে আর্যে হাতের কাছে যেটাই পাচ্ছে সেটাই আয়নের দিকে ছুঁড়ে মারছে, আর পেছন থেকে এসপি তাকে কামান দিচ্ছে। এই সানডে মানডে, লেফটে যা, রাইটে যা, জোরে দৌড়া, স্পিড বাড়া, তাড়াতাড়ি নিচে ঝুঁক। সামনে আয়ান, আর্যে তার পেছনে। পুরো ঘর জুড়ে চলছে দৌড়। চেয়ার উল্টে যায়, টেবিলে ধাক্কা লাগে। এদিকে সানার দাঁত দিয়ে নখ কেটে কিয়ৎকাল ভাবল, না, ব্ল্যাকমেইল ছাড়া আর কোনো উপায় নজরে আসছে না আর্যেকে থামানোর। তাই আর্যে আয়ানকে ধরবে, ঠিক এমন সময় সানা তার সামনে দাঁড়িয়ে তড়িঘড়ি করে বলে, রানবি আমি কিন্তু। তার বাক্য সম্পন্ন করতে দিল না বিপরীত পাশের মানব। আজ সে কোনো কথাই শুনবে না, তাই তার পাশ কাটিয়ে সামনে যেতে যেতে শক্ত কণ্ঠে বুলি ছড়ে, তুমি কোনো ব্ল্যাকমেল করবে না, আমি আজের কলেজে বের করে দেখব। যাওরা, এইবারের মতো বিয়ে দিয়ে দে। নেক্সট টাইম তোর আর কোনো বোনের দিকে তাকালে দুজনে মিলে কলিজা ভুনা করে খাবো। পালা সানডে মানডে, পালা, পালাতে থাক। স্যার 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 আবে স্যার স্যার পরে বলিস, আগে জীবন বাঁচা। বস বেচারাকে ছেড়ে দেন এবারের মতো। কিন্তু আর্যের যেন কারো কথায় শ্রবণেন্দ্রিয় হচ্ছে না। রিয়ানা তাকে পেছন থেকে ডেকেই চলেছে। রিয়ানা আবারও সানার দিকে তাকিয়ে অস্থির স্বরে বাক্য আওড়ায়, সানা প্লিজ ডু সামথিং। আমার তো মনে হচ্ছে কবুল বলার আগে কবরে চলে যাবে সানডে মানডে। কিন্তু প্রশ্নটা হলো ভাই কিভাবে জানতে পেরেছে? আমি মুখ ফসকে বলে দিয়েছি। কিন্তু তুমি কিভাবে জানলে আয়নের ব্যাপারে? আপা, এটাও মুখ ফসকে বলে ফেলেছি। কাট কাট, ইগনোর ইগনোর, ফরগেট ব্যাকওয়ার্ডস, ফোকাস ফরওয়ার্ড। আরে হ্যাঁ হ্যাঁ, ছাড়ো আর নিজের ফিউচার বাঁচাও। ও হ্যাঁ ভাই প্লিজ থামো প্লিজ। এদিকে এত হই হল্লো শুনে করিডোরের অন্য প্রান্ত থেকে সারহাত বেরিয়ে আসে। এগিয়ে যায় রিয়ানার কামরা থেকে পরিস্থিতি টের করার জন্য, কিন্তু সামনের বেহাল অবস্থা দেখে তার পা থেমে যায়। সে কী হচ্ছে তা বোঝার জন্য রিয়ানাকে পাশ কাটিয়ে সানার দিকে এগিয়ে তার পাশে দাঁড়ায়, নরম স্বরে ডেকে ওঠে তাকে। সিমরান, এদিকে সানা একটানা আর্যকে ডেকেই চলেছে। পুরুষালী কণ্ঠস্বর কানে আসতেই পেছনে ফিরে তাকায়। নজরে আসে সারহাত। সে ফের প্রশ্ন করে, এরা কি করছে? এরা কানামাছি খেলছে। ইউনো, কানামাছি বউ বউ, যাকে পাও তাকে ছৌ। আপনিও এদের পেছনে নিজের সিরিয়াল লাগাতে পারেন বউ ধরার জন্য। সারহাত নাক মুখ কোঁচকে নিল। এদিকে আর্যে পেছনে ফিরে কাইলিনের দিকে হাত বাড়িয়ে বলে, কাই, বন্দুক বের কর। এটুকু বলেই থেমে যায় আর্যে।
কেননা নজর আটকায় অদূরে দাঁড়িয়ে থাকা সারহাদ ও সানার দিকে। মুহূর্তে সব কিছু সাইডে ফেলে 1 ন্যানো সেকেন্ডও দেরি না করে হাত মুষ্টিবদ্ধ করে বড় বড় কদম ফেলে এসে দাঁড়ায় সানার সামনে। কেউ কিছু বুঝে ওঠার আগে একটানে সানাকে কোলে তুলে সারহাদের দিকে শেষবারের মতো রক্তচক্ষু নিক্ষেপ করে চলে গেল নিজের রুমের দিকে। এদিকে সবাই হতবিহ্বল বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে। কি থেকে কি হয়ে গেল? বেচারা আয়ান হাঁটুতে ভর দিয়ে নিজের আটকে রাখা দম ফেলছে। কাইলিন আর এসপিও বাদ গেল না, কিন্তু এত সব কিছুর মধ্যেও যে ঠোঁটের কোণে তার ছেলের হাসি ফুটে ওঠে সেটা আর কেউ না, রিয়ানা। সে শুরুতে সারহাদকে দেখেছে, কিন্তু সারহাদ একবারও তার দিকে তাকায়নি, বরং তাকে এড়িয়ে সানার দিকে গিয়েছে। সেজন্যই তো সে ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছে। সে তার মা বাবার মতো আর কারো জীবনের বোঝা হতে চায় না। যদিও সারহাদকে ভোলা সম্ভব হবে কিনা সে জানে না, কিন্তু সারহাদকে কোনোদিনও তার বিবাহিত জীবনে আসতে দিবে না। প্যালেসের ছাদে দাঁড়িয়ে আছে রিয়ানা, দৃষ্টি আকাশ ছাড়িয়ে থাকা নক্ষত্রের দিকে। দূরে যোধপুরের আলো ঝিলমিল করছে, যেন সভ্যতার সব ব্যস্ততা এই প্রাসাদের বাইরে আটকে আছে। আয়ান তার থেকে সামান্য দূরে দাঁড়িয়ে, হাত দুটো পেছনে বাঁধা। রিয়ানা ধীরে শ্বাস নিল, তার কণ্ঠে অনুশোচনার সঙ্গে অপরাধবোধ মিশে আছে। আমি ভাবিনি ভাই এতটা রিয়্যাক্ট করবে, তার জন্য আমি দুঃখিত। ইটস ওকে ম্যাডাম, এই দিনটা আজ না হয় কাল আসতোই, আর স্যারের রিয়্যাক্ট ঠিকই ছিল। রিয়ানা ধীরে মাথা ঘুরিয়ে আয়ানের দিকে তাকালো। আয়ান তার চোখে চোখ রেখে আত্মবিশ্বাসের সাথে আওড়ায়, আমি স্যারের কাছে প্রমাণ করে দেব আপনার নেওয়া সিদ্ধান্ত কোনো ভুল ছিল না। আর কোনো কথা হলো না। রিয়ানা আবারও সামনে তাকায়, তবে বিপরীত পাশের মানবের মনে আজ খুশির লাড্ডু ফুটেছে। এত খুশি সে বোধহয় পুরো জীবনেও হয়নি। অবশেষে তার 3 বছরের ধৈর্য পরিপূর্ণ হতে চলেছে। আজ আর যে তাকে 2-4টা গুলি লাগিয়ে দিলেও সে কিছুই মনে করতো না। আর সাথে আয়ান এটাও জানে তার কল্পবাসিনীর মনের আঙিনায় সে এখনও এইটুকুও নেই, কিন্তু মনে মনে নিজেই নিজের কাছে প্রতিজ্ঞা করে একদিন তার কল্পবাসিনীর সবটুকু জুড়ে শুধু সে থাকবে। তার জন্য আয়ান তার স্বার্থের ভিতরে যা আছে সবটুকু করবে। প্রায় মধ্যরাতের দিকে উমেদ ভবন প্যালেসে তখন পুরোপুরি চাঁদের আলোয় ডুবে। ব্যালকনির বাইরের বিস্তৃত আকাশে পূর্ণিমার চাঁদ ঝুলে আছে নির্বিকার চিত্তে। ব্যালকনির দোলনায় আরজে কোলে সানা বসে আছে। একই কমফোর্টার তাতে দুজনকে জড়িয়ে রেখেছে। দোলনাটা খুব ধীরে দুলছে। সানা মাথা সামান্য হেলিয়ে চাঁদের দিকে তাকালো। কমফোর্টারের ভেতর দুজনের শ্বাসের ছন্দ ধীরে ধীরে মিলে যাচ্ছে। সানা একবার একটু মাথা তুলে তার দিকে তাকালো। ওই সময় আরজে তাকে রুমে রেখে আবারও বেরোতে চেয়েছিল, কিন্তু সানার সাথে সাথে শর্ত আরোপ করে দিয়েছে। এখন যদি আরজে বের হয় তাহলে সানা আর তাকে রুমে ঢুকতে দিবে না, এবার যাই হয়ে যাক না কেন। রমণীর এমন হুমকির তোপে আরজে বহু কষ্টে উপচে পড়া রাগটাকে গলদকরণ করেছে। এদিকে রমণীর মাথায় চলছে অন্য কথা। চন্দ্রবিলাস তো শুধু বাহানা ছিল, আসলে সে আরজেকে বোঝাতে চায়। তাই আলকুচ্ছে আরেকটু গা ঘেঁষে বলে, রণবীর, আয়ান সত্যিই ভালো ছেলে। আরজে তড়িৎ গতিতে তার দিকে চোখ গরম করে তাকায়। মুহূর্তে রমণীর মনে পড়ে গেল সে কি বলতে কি বলে ফেলেছে। তাই জিভ কামড় বসে নিজেকে শুধরে ফের বলে, রিয়ানার জন্য ভালো ছেলে, আপনিও না? ধুর। আই নো। তাহলে আপনার ওকে মানতে সমস্যা কোথায়? কোথাও অনাথ। সঙ্গে সঙ্গে রমণীকে থামিয়ে দিল আরজে। পরিবর্তে শক্ত কণ্ঠে আওড়ায়, আমি ওকে নিজের ফ্যামিলি থেকে আলাদা করে দেখিনি কোনোদিনও। তাহলে সমস্যাটা রিয়ানের মধ্যে। আমি ওর চোখে আয়নের জন্য কোনো কিছু দেখিনি। ও আয়নকে ভালোবাসে না। আরে আজকে বাসে না তো কি হয়েছে? বিয়ের পর ভালোবেসে ফেলবে। ইউ নো, লাভ ক্যান হ্যাপেন আফটার দ্য ম্যারেজ। ইউ ডোন্ট ওয়ারি আ সিঙ্গেল মোমেন্ট। রিয়ানা উইল ফল ইন লাভ উইথ আয়ান টু স্পিডলি। এই বলে সে আরজের দিকে তাকিয়ে দেখে সামনের মানব তার দিকে নিষ্প্রভ দৃষ্টিতে তাকিয়ে। মূলত আরজে সানা কি বলছে তার একটা অক্ষরও বুঝতে পারেনি। কি হয়েছে? আপনি এভাবে কেন তাকিয়ে আছেন? তুমি প্লিজ এতক্ষণ যা বলেছ সব বাংলায় বলো, একটা অক্ষর আমি বুঝতে পারিনি। সত্যি বলতে এগুলোর বাংলা আমি নিজেও জানি না। আরজে আর বিপরীতে কি বলবে তার কিছুই বোঝা আসছে না। কিছুক্ষণ ভেবে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, লিসেন ওয়াইফি, তোমাকে আমার পড়াশোনা শিখতে হবে। সানা পড়াশোনার কথা শুনে তাকে 2 হাতে ধাক্কা মেরে 2 হাত দূরে চলে গেল। কণ্ঠে ঝাঁঝ মিশিয়ে আওড়ায়, কি অসম্ভব! যে পড়াশোনা ছাড়ার জন্য আমি বিয়ে করেছি এখন নাকি সেই পড়াশোনা করব? অসম্ভব। লিসেন ওয়াইফি, প্রতিদিন একটু একটু করে পড়লেই হয়ে যাবে। না না না, আমি পড়াশোনা করতে পারবো না। দেখো, বাচ্চাদের ভবিষ্যতের কথা ভেবে চলো।
একটু পড়তে বসো। অসম্ভব, বাচ্চাকে আমার একা হবে নাকি? আপনি পড়াবেন, আমি পারবো না। এই নিয়ে এই দুই কপতের মধ্যে 5 মিনিটের মতো তর্ক বিতর্ক হলো। সানা দোলনার শিকল ধরে শক্ত হয়ে ধরে ঠাই বসে আছে। যাই হয়ে যাক, পৃথিবী উল্টে যাক, সে পড়তে বসবে না মানে বসবেন না। এদিকে আর যে এটা সেটা বলে তাকে ব্ল্যাকমেল করেই চলেছে। শেষ পর্যন্ত কোনো উপায় না পেয়ে সানার মাথায় দুষ্টু বুদ্ধি এঁটে নিল। লেগে গেল আর্যের মনকে ভাইব্রেট করানোর জন্য। রমণী দুষ্টু হেসে হঠাৎ 2 হাতে আর্যের গলা জড়িয়ে ধরে। তার আদম সাপেলের তর্জনী দিয়ে আঁকিবুকি করে আওড়ায়। মিস্টার জন, আই লাভ ইউ। এদিকে আর্য তখনই স্তব্ধ হয়ে গিয়েছিল যখন সানা নিচ থেকে তার গলা জড়িয়ে ধরে। সে একটা ফাঁকা ঢোক গেলে তার দিকে তাকায়। রমণীর চোখে মুখে দুষ্টু ভাব দেখে মুহূর্তে ধরে ফেলে তার কাণ্ড কারখানা। তাই সেও মনে মনে দুষ্টু বুদ্ধি এঁটে বলে, সো ওয়াইফি, আপনি এইভাবে আমার সাথে খেলতে চাইছেন? চলুন, আপনার উপায়ে আপনার সুযোগ নেওয়া যাক। তাই গলা খাকারি দিয়ে বলে, আই লাভ ইউ টু মিসেস জওয়ান। ম্যাডামের মনে হয় অন্য কিছু শিখতে ইচ্ছে করছে। এই বলে সে নিজের মুখটাকে একটু এগিয়ে নিতেই সানা মুহূর্তে তাকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। তাড়াতাড়ি নিজের বুকে আড়াআড়ি ভাবে হাত বেঁধে বলে, না না, আমার পড়ার মুড চলে এসেছে, চলুন পড়তে বসি। কিন্তু আমার অন্য মুড চলে এসছে। চলো একসাথে একেবারে বাচ্চাদের সাথে বসেই তোমাকে শেখাবো। না না, আমি এখনই পড়াশোনা করব, আপনি ছাড়েন আমায়। এটা পড়াশোনা করার সময় না, চলো অন্য কিছু করে। আর সে এক টানে তার হাত ছুটিয়ে কোলে করে নিয়ে চলে যায় রুমে। এদিকে সানা এখনো চিৎকার করে বলছে, ছাড়ুন, আমি পড়াশোনা শিখবো, দেশের উন্নয়ন হবে। আমি অন্য কিছু শেখাবো যাতে দেশের জনসংখ্যা বাড়ে। তা পাকিস্তানের লাহোরের আকাশটা মেঘে ঢাকা, যেন চাঁদ থেকেও নেই। তারা নেই, শুধু ভারী মেঘ আর পুরনো বাতাসে কবরস্থানের গন্ধ। দুরানি হাউসের কবরস্থানটা শহরের বাইরে, যেখানে জীবিত মানুষের পা পড়ে খুব কম। সেদিকে সোফিয়া জামান এগিয়ে আসছে। প্রতিটি কদমে রক্ত ঝরছে, কেননা সারা গায়ে রক্ত চপচপে হয়ে আছে। এমন মনে হচ্ছে সে রক্ত দিয়ে গোসল সেরেছে। গায়ে জড়ানো কালো শাড়ি। গিয়ে দাঁড়ালো ঠিক সেই কবরটার সামনে যেখানে লেখা আছে তার মায়ের নাম, উমেরা দুরানি। পাথরের ফলকে জমে থাকা ধুলো মুছল না, ফুল দিল না, শুধু তাকিয়ে রইল। তারপর হঠাৎ এক অদ্ভুত শান্ত ভঙ্গিতে হাত তুলল। একটা ইশারা। মুসাব আর আব্বাস কিছু না বলে মাথা নুইয়ে সরে গেল। কবরস্থানে নেমে এলো নিখাত নীরবতা। সোফিয়া ধীরে ধীরে হাঁটু কেটে বসে পড়ল। মাটি ভেজা, ঠান্ডা, কিন্তু তার শরীর কাঁপল না। তারপর সে হঠাৎ অট্টহাসিতে ফেটে পড়ে। এই হাসিতে আনন্দ নেই, মুক্তি নেই, আছে ভাঙনের উল্লাস। কবরস্থানের দেয়ালে সেই হাসি প্রতিধ্বনিত হয়ে ফিরে এলো তার কানে। পৃথিবীর এই একটা জায়গা যেখানে তার কোনো অহংকার থাকে না। সে নিজের হাসি থামিয়ে ভাঙা স্বরে বলতে শুরু করে, দেখো মা, আমি ঠিকই তোমার সামনে এসেই দাঁড়ালাম। হঠাৎ তার কণ্ঠ ভারী হয়ে গেল। তুমি বলেছিলে দুর্বলতা মানুষকে মারে। তুমি বলেছিলে কাউকে শক্তি বানালে একদিন সে তোমার কবরের পাশে দাঁড়াবে। সে মাটিতে আঙুল গেঁথে ধরে। আমি তোমার কথা শুনিনি মা। আমি আমার ছেলেকে শক্তি বানাতে চেয়েছিলাম। ভেবেছিলাম ও হবে আমার অস্ত্র, আমার উত্তরাধিকার। কিন্তু আমি ওকে বানিয়ে ফেলেছি আমার সবচেয়ে বড় দুর্বলতা। একটা বিকৃত হাসি ঠোঁটে খেলে গেল তার। তুমি দুর্বল হয়েছিলে বলেই মরে গেছো, আর ওরা আমার রক্ত শুষে নিয়েছে। আমি দুর্বল হয়েছি বলেই। কবরস্থানের বাতাস হু হু করে বয়ে গেল। রক্ত ভেজা পোশাকে বাতাসে দুলে ওঠে। কোনো উত্তর এলো না। সোফিয়া জামান ঠাঁই বসে থাকলো। ধীরে ধীরে তার চোখের কোণ বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল তার মায়ের কবরের ওপর। আর মনে মনে নিয়ে নিল এক ভয়ঙ্কর প্রতিজ্ঞা। ভুল শুধরাতে হয় মা, যেটা তুমি করনি কিন্তু আমি করব। আর ভুল যদি মানুষ হয় তাহলে মানুষকেই মুছে ফেলতে হয়। আর নিজের হাতেই নিজের ছেলেকে শেষ করব, কারণ শক্তি কখনো দুর্বলতাকে বাঁচিয়ে রাখে না। আজকে আর্যের ড্রিম অফ লিবার্টি মুভি শ্যুটের শেষ দিন। মাঝখানে পেরিয়ে গেছে প্রায় 1.5 মাস। কিন্তু এই লম্বা সময়ে যদিও তেমন কিছু একটা পরিবর্তন হয়নি, শুধু রিয়ানা ও আয়ানের সম্পর্ক ছাড়া। আর্যে সর্বশেষে মেনে নিয়েছে তাদেরকে। সিদ্ধান্ত হয় বিটিতে ফিরে গিয়ে নাতাশা আর সাহিল মির্জার সাথে তাদের বিয়ে হবে। সোফিয়া রিয়ানার বিষয়ে বরাবরের মতোই নিশ্চুপ ছিলেন। বাইরে সূর্যের আলো রাজস্থানের আকাশকে সোনালি করে তুললেও প্যালেসের জিম রুমটা তেমন আলোকিত করতে পারছে না। ফ্লোর টু সিলিং গ্লাসের উপরে দূরে মরুভূমি দেখা, আর ভেতরে কেবল ধাতব শব্দ, ভারী শ্বাসের আওয়াজ। ঘরের কেন্দ্রে
স্থাপিত অত্যাধুনিক যান্ত্রিক দৌড়চক্র ট্রেডমিল, তার উপর দৌড়ানো মানুষটা ভীষণ অস্থির। আর যে শ্বাস দ্রুত, বুক ওঠানামা করছে অস্বাভাবিক তালে, গতি 14, 15, 16। পাশে দাঁড়িয়ে আছে জ্যাক। কাইলিনকে সে রেখে এসেছে সানার কাছে। ওই দিনের ঘটনার পর থেকে প্যালেসের নিরাপত্তার মাত্রা বদলে গেছে। করিডোরে নজরদারি, গার্ড বদলানো হয়েছে, এমনকি সানার রুমের সামনে নতুন বায়োমেট্রিক লক বসানো হয়েছে। আর যে সানাকে 1 সেকেন্ডের জন্য একা রাখে না, যদিও সেই বিষয়ে রমণীর কিঞ্চিত পরিমাণ ধারণা নেই। নীরবতা ভেঙে জ্যাক বলে, বস, বিপরীত পাশ থেকে কোনো উত্তর নেই, বরং মেশিনের বেল্টের শব্দ আরও তীক্ষ্ণ হলো। জ্যাক নিজের মতো বলে, লেডি 3 দিন আগে বিডিতে এসেছেন। 1 সেকেন্ডের জন্য আরজের আঙুল মুঠো হলো, কিন্তু তার পা থামল না। গতরাতে বোর্ড মিটিং হয়েছে, আপনাকে অফিসিয়ালি জেবি থেকে সরানো হয়েছে, শেয়ার হোল্ডারদের সামনে ঘোষণা হয়েছে, এবার থেকে উনি নিজ হাতে পুরো জেবি হ্যান্ডেল করবেন। ট্রেডমিলের গতি 17তে উঠে গেল। ঘরের বাতাস ভারী হয়ে ওঠে। জ্যাক ফের বলে, আর মুসাব বলেছে। শব্দ থেমে গেল। জ্যাকের জিহ্বা খসে বাকি বাক্যটুকু বের হচ্ছে না। আর যে ঠোঁটের কোণে এবার হালকা হাসি খেলে গেল। ধীরে ধীরে আওড়ায়, আমাকে মারার জন্য লোক লাগিয়েছে। জ্যাকের চোখ স্থির হয়ে গেল। কয়েক মুহূর্তের জন্য তার মনে হলো হয়তো আর্যের আগে ফেটে পড়বে, কিন্তু না, আর্যের কণ্ঠ শান্ত, বিপজ্জনকভাবে শান্ত। জ্যাক ধীরে মাথা নেড়ে হ্যাঁ বোঝায়। মেশিনের গতি 18তে। বস, আপনি কিভাবে? আমি জানতাম আমি তার ছেলে, তার কৌশল আমি রক্তের সঙ্গে পেয়েছি। হঠাৎ আর্যে ঘর কাঁপিয়ে অট্টহাসিতে ফেটে পড়ে উন্মাদের মতো। আর সেই মুহূর্তেই পায়ের ছন্দ ভাঙে। মেশিন ঝুলতে থাকায় শরীর ভারসাম্য হারায়, আর এক ধাক্কায় সে পিছনে ছিটকে পড়ে গেল মার্বেল মেঝেতে। জ্যাক দৌড়ে এলো তার দিকে। বস, স্টে ব্যাক। তার ঠোঁটের কোণে রক্ত, তবু চোখে ব্যথা নেই। সে ধীরে উঠে দাঁড়ালো, টাওয়েল তুলে রক্তটুকু মুছে নিল, যেন কিছুই হয়নি। তারপর শান্ত স্বরে বলে, মমের জন্য সাম্রাজ্যের অর্ধেক কেউই না, সেজন্য আমি সানাকে নিয়ে ভয় পাই, তাই তো এত দূরত্ব। সে ক্ষণিকের জন্য থেমে ফের যোগ করে, মম তো ড্যাডকেও ছাড়েনি। তিনি আমাকে শক্তি বানাতে চেয়েছিলেন, উত্তরাধিকার অস্ত্র, কিন্তু আমি তার একমাত্র দুর্বলতা হয়ে গেছে। তাহলে আমরা আগে। নাও, শি ইজ মাই মাদার। কিন্তু যদি তিনি থানার দিকে হাত বাড়ান। আর যে চোখ বরফের মতো ঠান্ডা হয়ে ওঠে। হাত মুষ্টিবদ্ধ করে রুক্ষ স্বরে হিসিয়ে বলে, তাহলে আমি আর ছেড়ে থাকবো না। সিকিউরিটি ট্রিপল করো, কাইলিনকে সরানো যাবে না, নতুন কোনো ফেস ভেরিফিকেশন ছাড়া কেউ ঢুকবে না। ওকে বস। আর যে দরজার সামনে এগিয়ে এসে আবারও থেমে যায়, একটু পেছনে তাকিয়ে নিচু স্বরে বলে, আর যদি কখন এমন মুহূর্ত আসে যখন আমাকে বাঁচাতে গিয়ে সানাকে বেছে নিতে হয়, তুমি সানাকে বাঁচাবে। বস, এটা অর্ডার। আর কোনো শব্দ হলো না। দরজা খুলে আর যে বেরিয়ে যায়। জ্যাক নিষ্প্রাণভাবে তাকিয়ে থাকলো। ঈশানী কখন থেকে নিজের রুমের সামনে দাঁড়িয়ে দেখছে আর যে লোকেরা এ নিয়ে 5-6 বার গেছে ব্যাগ হাতে নিয়ে। তার ভ্রু কুচকে আসে। মনে মনে বলে, আর যে এত তোকগুলো লাইফেও হবে না। তাহলে কি ওই ডাইনিটার? আমি নিশ্চিত ওটারই হবে। কিন্তু কি নিয়েছে এতগুলো? ঈশানী নিজের আগ্রহ আটকাতে না পেরে চলে গেল সানার রুমে। এদিকে সানা প্রতিটা ব্যাগে কাপড়ের একদম নিচে নিজের জিনিস লোকাতে ব্যস্ত। ডাইনি, তুই কি করছিস? কারো কণ্ঠস্বর শুনে সানা চমকে পিছনে তাকায়। তাড়াতাড়ি হাতে থাকা জিনিসটা কাপড়ের নিচে লুকিয়ে ফেলে। কয়েকবার চোখের পলক ছাপড়ে বলে, কি 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 যাওয়ার আগেও আমাকে শান্তি দিবি না? উফ, যা এখান থেকে। ঈশানী গেল না, বরং এগিয়ে এসে সন্দেহজনিত গলায় আওড়ায়, কি লুকিয়েছিস ডাইনি? তুই কোথাও ওই প্যালেসের শ্যাম্পু সাবান এগুলো নিয়ে নিসনি তো? তোর কি মনে হয় আমার এসব ছোটখাটো কাজ করার সময় আছে? ঈশানী মনে মনে ভাবে হয়তো সে বেশি বলে ফেলেছে, তাই সানাকে সরি বলার জন্য মুখ খুলবে। তখনই সানা আবারও বলে, আমার দ্বারা সম্ভব হলে পুরো প্যালেসটাই পকেটে পুরে নিয়ে যাই আমি। আর এ পড়ে আছে সাবান শ্যাম্পু নিয়ে। তোকে দেখেই মনে হয় তোর ভাবনাগুলো ছোটোখাটোতেই আটকে আছে। একটু টেনে বড় কর। এত বড় অপমান শুনে ঈশানী নিজের নাকের পাটাতন ফুলিয়ে উল্টো ঘুরে যাবে। এমন সময় সানা পেছন থেকে ডেকে ওঠে, আচ্ছা কাল নাগিনি। এই ডাইনির বাচ্চা, আমাকে আরেকবার কাল লাগিনি বললে তোকে আমি। ক্ষমা করুন নাগরানী মর্তেশ্বরী, ক্ষমা করুন। আপনার ক্ষমায় এই বৎস বাধিত করুন। কি মটেশ্বরী মানে? আবে শোন, নাগিনদের রানীকে বলা হয় নাগেশ্বরী। তুই যে হারে দিন দিন মোটা হচ্ছিস সেজন্য তুই নাগেশ্বরী না, মোটেশ্বরী। আর তুই ডাইনি থেকে? ডাইনি থেকে ডায়না, প্রিন্সেস ডায়না, তাই না? সানা ইজ প্রিন্সেস ডায়না। সামনে থেকে সর না। এই বলে চুলে একটা ফ্লিপ কেটে নিজের কালো চশমাটা চোখ থেকে একটু নামিয়ে ঈশানীকে চোখ টিপ মেরে নিজের ব্যাগ নিয়ে চলে গেল।
এদিকে ঈশানী এখনো হাঁ করে তাকিয়ে আছে। জ্যাকের রুমে দেয়ালের সাথে সেটি দাঁড়িয়ে কখন থেকে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে ইভেলিনা। সে নিজের কান্নাকে সংবরণ করার সর্বোচ্চ চেষ্টা করছে, কিন্তু কিছুতেই পারছে না। ডান হাত অনেকটা রক্তাক্ত হয়ে আছে, গালে 5 আঙুলের ছাপ স্পষ্ট। তার থেকে কিছুটা দূরে যন্ত্রমানব নির্বিকার চিত্তে জানালার সামনে দাঁড়িয়ে আছে। ইভেলিনার মনে পড়ছে কিছুক্ষণ আগে করা জ্যাকের কর্মকাণ্ডগুলো। প্যালেসে যেহেতু আজ আর্যের শ্যুটের শেষ দিন, তাই অনেকেই এসেছে পরবর্তীতে রিসর্ট বুক করার জন্য। সেখানে তার বাবার পুরনো বন্ধুদের একজন ছেলে এসেছে, বিত্তবান ও সম্পদশালী রায় গ্রুপ থেকে। তাদের ফ্যামিলি পরপর দুটো বিয়ের জন্য পুরো প্যালেস বুক করতে চাইছে। সেই ছেলের সঙ্গে ইভেলিনা হেসে হেসে কথা বলেছিল। কথা এতটুকুতে সীমাবদ্ধ থাকলে জ্যাক হয়তো একটু ছাড় দিত, কিন্তু যখন ডিল ফাইনাল হয়েছে তখন দীপ রায় হ্যান্ডশেকের হাত বাড়িয়ে দেয়, আর ভদ্রতার খাতিরে ইভেলিনাও নিজের হাত মেলায়। ব্যাস, এই দৃশ্যটাই জ্যাকের অশান্ত মস্তিষ্ককে আরও বেশি বিগড়ে দিল। সে কোনো দিকে না তাকিয়ে দীপ রায়ের মুখে একটি থাবা বসিয়ে ইভেলিনার হাত ধরে তাকে টেনে নিয়ে আসে নিজের রুমে, ধাক্কা মেরে ফ্লোরে ছুঁড়ে ফেলে দিল। পর মুহূর্তের মধ্যে দরজা আটকে ইভেলিনাকে কিছু বলতে না দিয়ে জ্যাক একের পর এক থাপ্পড় মেরে দিল ইভেলিনার গালে। পুরুষালী হাতের থাপ্পড়ের অমনি সুশ্রী গালগুলো লাল হয়ে ওঠে। বিকট শব্দে ইভেলিনা ভাবনা থেকে ছিটকে বেরিয়ে আসে। নিজের ভয়ার্ত চোখ জোড়া দিয়ে সামনে তাকিয়ে দেখে জ্যাক যে হাতে তাকে থাপ্পড় মেরেছে, সেই হাত দিয়ে একের পর এক থাবা বসাচ্ছে দেয়ালে নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে। ইভেলিনার ভয় এবার আরও দ্বিগুণ হয়ে যায়, সাথে কান্নার শব্দ। কেননা এই মুহূর্তে জ্যাককে কোনো অ্যাঙ্গেলই সুস্থ স্বাভাবিক মনে হচ্ছে না তার। জ্যাকের কানে রমণীর কান্নার শব্দ আসতে এসে থেমে গেল। ঘাড় কাত করে তাকায় তার দিকে। ইভেলিনার দৃষ্টি মিলিত হয় একজোড়া লাল ধূসর চোখের সঙ্গে। ইভেলিনা একটা ফাঁকা ঢোক গিলে দরজার দিকে এগিয়ে যায় দ্রুত কদমে, কিন্তু দরজা খোলার আগেই একজোড়া বলিষ্ঠ হাত তাকে একটানে দেয়ালের সাথে চেপে ধরে। কানে আসে মানবের রুক্ষ স্বর, শাট ইয়ার ফাক মাউথ, আই ডিসপাইজ টিয়ার্স। তার এমন হুমকিতে বিপরীত পাশে রমণী বহু কষ্টে নিজের কান্না গিলে নিল। জ্যাক তাতে দাঁত চেপে আওড়ায়, তোদের বিজনেস এটা, তাই না? আমার মতো আর কজনকে নিজের এই রূপ আর কথায় ফাঁসিয়েছিস? এক মুহূর্তের জন্য এবেলিনা স্তব্ধ হয়ে যায়। মানবের কথাগুলো যেন নিজের কানকে বিশ্বাস করাতে কষ্ট হচ্ছে। ঘৃণা ভরা দৃষ্টিতে সামনের মানুষটার দিকে তাকায়। সে কোনো রূপ প্রত্যুত্তর করল না, আর যে কান্নাগুলো এতক্ষণ তার গলায় আটকে ছিল তা উধাও হয়ে গেছে। জ্যাক ফের তার 2 বাহু ধরে ঝাঁকিয়ে আওড়ায়, সে সামথিং ড্যাম। নীরবতা ভেদ করে কিছুই এলো না। এবেলিনা বিমূর্ত নয়নে তাকিয়ে শুধু এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। জ্যাক সেদিকে তাকিয়ে দেয়ালে একটি পাঞ্চ মেরে দিল। এবেলিনা চোখ বন্ধ করে কেঁপে ওঠে। একটা ভারী নিঃশ্বাস ছেড়ে নিজেকে সামলে নিয়ে তারপর জ্যাক তার কপালে কপাল ঠেকায়। এবেলিনা 2 হাতে তাকে সরাতে চাইছে। জ্যাক গম্ভীর কণ্ঠে সতর্ক করে দিল, চুপচাপ এইভাবে দাঁড়িয়ে থাকো, না হলে এক্ষুনি মেরে ফেলবো। আপনার ছোঁয়া আমার গা গুলিয়ে আসছে মিস্টার জ্যাক, আমাকে ছাড়ুন। জ্যাক ছাড়ল না, বরং পাশে ড্রয়ার খুলে অ্যান্টিসেপটিক বের করে নিজের মতো লাগাতে থাকলো। এবেলিনা বারবার মুখ ফিরিয়ে নিচ্ছে। এতে জ্যাক বিরক্ত হয়ে দাঁতের দাঁত চেপে হাতে শক্ত করে রমণীর তুলতুলে চিবুক ধরে লাগিয়ে দিল। তারপর শান্ত স্বরে আওড়ায়, মানুষ ঘৃণাকেই মনে রাখে। আমি তোর চোখে নিজের জন্য ঘৃণা দেখতে চাই, ঠিক ততটা ঘৃণা যতটা ঘৃণায় তুই আমাকে নিজের দুঃস্বপ্নেতেও খুঁজে পাবি। অ্যান্ড ইউ নো মোর নিজান, তোর লাইফের সবথেকে বড় ভুল আমাকে উস্কে দেওয়া। এখন যে তোকে পুড়তে হবে অনন্ত জনম। এই বলে জ্যাক পকেট থেকে একটি ডায়মন্ডের রিং বের করে। এবেলিনা তার মতলব বুঝে পালানোর চেষ্টা করলো, কিন্তু জ্যাকের থেকে ছাড় পায়নি। সে জোর করে তার আঙুলে পরিয়ে দিল। শেষবারের মতো বলে, সময় মতো আমি নিজের জিনিস নিয়ে যাব। এখন যেভাবে রেখে যাচ্ছি ঠিক সেভাবেই। ডোন্ট থিঙ্ক আমি দূরে যাচ্ছি মানে তুমি স্বাধীন। তারপর তার কানের কাছে মুখ নিয়ে বলে, মানে আমার অধীনে তুমি নজরবন্দি। আজ থেকে রিসর্টের নতুন ম্যানেজার থাকবে। এরপর ছেড়ে দিল। এবেলিনা কাঁদতে কাঁদতে এক দৌড়ে বাইরে চলে যায়। জ্যাক সেদিকে তাকিয়ে 2 হাতে নিজের চুল খামচে ধরে। কিয়ৎকাল এইভাবে বসে থেকে উঠে বাইরে চলে যায়। উমিদ ভবন প্যালেসের রাঙিনায় আজ এক অদ্ভুত ব্যস্ততা। প্রায় 2 মাস ধরে এই প্রাসাদ ছিল আলো, ক্যামেরা, রিফ্লেক্টর, মাইক্রোফোন, সংলাপার কৃত্রিম আবেগের আস্তানা। কিন্তু আজ সেই সব কিছু গুটিয়ে নেওয়ার দিন। বড় বড় লাইট স্ট্যান্ড একে একে খুলে ফেলা হচ্ছে। একপাশে ইউনিট বয়রা ব্যস্ত রিঅ্যাক্টরগুলো কাপড়ে মুড়ে কাছের বক্সে তুলতে। ড্রোন ক্যামেরার প্রলেপার আলাদা করে রাখা হচ্ছে ফোমের খাপে। মেকআপ ভ্যান থেকে আয়না নামানো হচ্ছে বহু সাবধানে।
প্যালেসের প্রধান ফটকের সামনে সারি করে দাঁড়িয়ে আছে কতগুলো গাড়ি। সবচেয়ে সামনে আছে স্টারকাস্ট শুটিং ভ্যান, তার পেছনে পরপর কয়েকটি এসইউভি কালো কাচে ঢাকা। প্রতিটি গাড়ির পাশে দাঁড়িয়ে আছে সশস্ত্র নিরাপত্তারক্ষী, তাদের চোখ স্থির, মুখ অভিব্যক্তিহীন। আরও একটু দূরে দাঁড়িয়ে আছে সারহাদের গাড়ি, গাঢ় ধূসর রঙের। সারহাদ গাড়ির পাশে দাঁড়িয়ে ফোনে কথা বলছে, কিন্তু তার চোখ ঘুরে ফিরে পরিবেশ স্ক্যান করছে। প্রোডাকশন ম্যানেজার এগিয়ে এসে শুধালো, স্যার সব লোড কমপ্লিট, ক্যামেরা, প্রপস, কাস্টিউম সব গাড়িতে ওঠানো হয়েছে। সারহাদ একবার মাথা নেড়ে সায় দিল। তার চোখ একবার সানার দিকে গেল। সানার চারপাশে কাইলিন ও আরও দুজন নিরাপত্তারক্ষী, তারপর এগিয়ে গেল সামনে। এদিকে এসপি একপাশে দাঁড়িয়ে আছে, মোবাইল ফোনে সানিতাকে কখন থেকে কল করার চেষ্টা করছে, কিন্তু এই মেয়ে কোনো কলই উঠাচ্ছে না, না মেসেজের রিপ্লাই দিচ্ছে। সানার দিকে তাকাতেই নজরে আসে রমণী ৩-৪ লোককে ভালো করে কামান্ড দিচ্ছে। এই আস্তে, ব্যাগগুলোকে আস্তে তোলেন। কি করছেন? ভেতরে খাজানা বের হয়ে যাবে তো। এসপি ওখান থেকেই গুনলো, প্রায় 20টার মতো ব্যাগ আর্চের ভ্যানে তুলেছে। সে এগিয়ে এসে ভ্রুকুচকে সানার দিকে প্রশ্ন ছড়ে, কি রে, সবার ব্যাগ একটা আর তোর 10টা কেন? মুহূর্তের জন্য রমণী চমকে তার দিকে তাকায়। কি? ব্যাগ তো 23টা ছিল, 20টা কিভাবে গেল? 23টা? সানা তাকে পুরোপুরি ইগনোর করে আর্চের লোকেদের দিকে তাকিয়ে আদেশ করে, এই 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 তাড়াতাড়ি আবার ব্যাগগুলো গুনে দেখুন তো 23টা কিনা। একটা হারিয়ে গেলেই আমার স্বপ্ন শেষ। তারা আবারও নামিয়ে গোনা শুরু করে দিল। এসপি সেদিকে তাকিয়ে আবারও বলে, কটকটির বাচ্চা, তুই আগে তো বলবি এতগুলো কি আছে। আরে 3টাতে আমার জামা কাপড়, মেকআপ, চকলেট, চিপস, আইসক্রিম আরও অনেক কিছু। আর বাকি 20টাতে কি? কোথাও তুই পুরো ভারত লুট করে নিসনি তো? সানা তার জবাবে আরেকটু কাছে গিয়ে ফিসফিস করে বলে, আরে আমি একটা চক্কর চালিয়েছি। কিসের চক্কর? আরে এই হেগে দেয়া আগাজি আছে না, ওই দিন তার মাথায় একটা মুকুট ছিল, আমি ভালো করে দেখেছি ওইটা স্বর্ণের ছিল, ওটাই লুটে নিয়েছি। রমণীর বাক্যখানে শ্রবণেন্দ্রিয় হতে এসপির চোখ কপালে, বিস্মিত স্বরে বের হয়, কি বলছিস কি? তাহলে বাকি 19টাই কি? আরে তুই বুঝতে পারছিস না, আমার মন অনেক বড়। তুই তো জানিস, লাইক প্রশান্ত সাগর। প্রশান্ত সাগর না, মহাসাগর। হ্যাঁ ওটাই। তাই আমি ভাবলাম আগাজি একা বসে হায় হতাশ করবে কেন, সেই জন্য ডান্স করতে করতে বাকিদেরগুলো নিজের 2 পকেটে পুরে নিয়েছি আমি। বল কাজটা ভালো করেছি কিনা? এসপি কোনো প্রত্যুত্তর না করে শুধু নিষ্প্রাণ দৃষ্টিতে তাকিয়ে থাকে। এদিকে আর যে দূরে দাঁড়িয়ে তার ফ্যানদের সাথে বাক্যালাপ করছে। যদিও শুটিংয়ের সময় বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ ছিল, কিন্তু আজকে শেষ দিন বলে কিছু ভিআইপি ভ্যানদের আসতে দেওয়া হয়েছে। সে নিজের ঘাড় ঘুরে দূরে দাঁড়িয়ে থাকা সানা ও এসপিকে একসাথে দেখে। মুহূর্তে চোয়াল শক্ত করে ফ্যান ট্যান সব ফেলেই এগিয়ে আসে তাদের দিকে। এসপি তাকে দেখা মাত্রই সানার থেকে 1 হাত দূরে সরে যায়। তড়িঘড়ি করে তার দিকে তাকিয়ে বলে, দেখ যাওরা দেখ, তোর বউয়ের কাণ্ড কীর্তি দেখ। তোর বউ আদিবাসীদের লুট করে নিয়ে এসেছে। সাবধান, তুই একদম আমার উপরে দোষ চাপাবি না, এতে আমার এক ফোঁটাও দোষ নেই। আর যে একবার তাকালো সানার দিকে, যে নিজের মোবাইলে ক্যালকুলেটর বের করে কিছু হিসাব করার চেষ্টা করছে। তার কোনো দিকে ধ্যান নেই। আর যে আগে একটানে সানাকে তার পাশে নিয়ে আসে, তারপর এসপির দিকে শক্ত দৃষ্টি নিক্ষেপ করে বলে, শালা বড় ভাতারি, তোর কারণেই তো হয়েছে। তোর কারণে আদিবাসীদের কাছে গেছে, না আমার বউ লাইফে এমন করতেই পারে না। আমি তোর বউকে জঙ্গলে যেতে বলিনি। মেসেজ কোথা থেকে এসেছে? আমার ফোন চুরি হয়ে গেছে ইয়ার। তোর ফোন কেন চুরি হয়েছে? এসপি কোনো রূপ প্রত্যুত্তর করলো না, শুধু তাকিয়ে থাকলো 2 জামাই বউয়ের দিকে। তারপর হঠাৎ উপরের দিকে হাত তুলে বলল, हे ऊपर वाला, आज मैं साफ साफ कहता हूँ, या तो आप रस्सी भेजो मैं ऊपर जाऊँ, या ये ज़मीन फाड़ दीजिए मैं नीचे चला जाऊँ। এত না ইনসাফের মধ্যে আমি থাকবো না। আর যে তার দিকে তাকিয়ে বাঁকা হেসে নিজের কোমর থেকে পিস্তল বের করতে করতে বলে, দাঁড়া, তোর ইচ্ছে আমি পূরণ করে দিচ্ছি। আজের কণ্ঠ থেকে বাকি বাক্য বের হওয়ার আগে তাদের দুজনের কানে আসে সানার উচ্ছ্বাস ভরা কণ্ঠ। ইয়াহু, হাফ কারোরপতি ডান। এই বলে সে কোমর হেলিয়ে দুলিয়ে আর্যের ভ্যানে উঠে চলে গেল। সে এতক্ষণ ধরে হিসাব করছিল, একটা যদি বিক্রি করতে পারে 10 কোটি দিয়ে, তাহলে 20টা কত দিয়ে হবে। আর যে আরেকবার এসপিকে সতর্কবাণী শুনিয়ে সানার পেছন পেছন চলে গেল। এসপিও আর্যের গাড়িতে ওঠার পর তাকে ব্যঙ্গ করে নিজের গাড়িতে উঠে গেল। প্যালেসের বিশাল লোহার গেট ধীরে ধীরে খুলে দেওয়া হলো। প্রথমে বের হলো স্টারকাস্ট ভ্যান, তারপর পেছন থেকে একে একে এসইউভিগুলো, তারপর বের হলো সারহাদের গাড়িগুলো। একদম পিছনের গাড়িতে থাকা জ্যাক শেষবারের মতো উপরের ব্যালকনির দিকে তাকায়, যেখানে ইভেলিনা দাঁড়িয়ে আছে। জ্যাক শক্ত করে স্টিয়ারিং ধরে মনে মনে আওড়ায়,
মরনি জান, তুই আমার নিয়ম ভেঙে নিজের হাতে নিজের ধ্বংস লিখেছিস, কেননা আমি সেই আগুন যেখানে মুক্তি বলে কিছুই নেই। উমেদ ভবন প্যালেসে ধীরে ধীরে পেছনে মিলিয়ে যাচ্ছে। রাজকীয় গম্বুজগুলো সূর্যের আলোয় ঝলমল করছে। সামনের কালো স্টারকাস্ট শুটিং ভ্যান রাজপথে স্থির গতিতে এগোচ্ছে, তার পেছনে সারিবদ্ধ এসইউভিগুলো। হঠাৎ তৃতীয় গাড়িটি, যেখানে জ্যাক নিজে ড্রাইভ করছে, ধীরে ধীরে গতি কমাতে শুরু করে। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপর গাড়িটি রাস্তার একপাশে থেমে যায়। গাড়ির ভিতর জ্যাকের চোখের সামনে ঘুরে ফিরে একটাই চিত্র ভাসছে, দীপ রায়ের লোভাধু দৃষ্টি ইভেলিনার প্রতি। এখন তার মনে হচ্ছে ওকে মেরে ফেলাই ভালো ছিল। যদিও জ্যাক ইভেলিনার চারপাশে গার্ড রেখে এসেছে, তারপরও যেন নিজেকে মানাতে পারছে না। মন আর মস্তিষ্কের দ্বন্দ্বে হাঁপিয়ে উঠে স্টিয়ারিংয়ে পরপর কয়েকটা ঘুষি বসিয়ে দিল। অবশেষে পাশে থাকা ফোনে কল করে। বস, জ্যাক, বস, আমার একটু লেট হবে। এভরিথিং ওকে? ইয়া বস, জাস্ট অলরাইট। জ্যাক ফোন কেটে গাড়ি ঘুরিয়ে আবারও ফিরে গেল উমেদ ভবন প্যালেসের দিকে হাই স্পিডে। এদিকে ইভেলিনা এখনও ব্যালকনিতে দাঁড়িয়ে নিজের চোখ মুছে একবার হাতের দিকে তাকায়, যেখানে জ্যাকের দেওয়া রিংটা ঝলমল করছে। সে এটা রুমে গিয়ে খুলে ফেলতে চেয়েছিল, কিন্তু মন সায় দেয়নি। কেন জানি নিজের প্রতি ঘৃণা আসছে। সে এমন একটা পুরুষের প্রতি কিভাবে দুর্বল হতে পারে? 2 চোখ ভরে ওঠে আবারও, কিন্তু সামনে তাকিয়ে সে চমকে ওঠে, কেননা সামনে দাঁড়িয়ে আছে দীপ রায়। একগাল হেসে তার দিকে তাকিয়ে আছে। ইভেলিনা বুঝল না তার এখানে আসার কারণ, তাই প্রশ্ন করে, मिस्टर राय आप? वो बात ऐसे कि मुझे अपना कमरा नहीं मिल रहा है। अगर आप ढूंढ देंगे तो अच्छा होता। आपको तो पता ही है ना, अभी पूरा पैलेस खाली है। হ্যাঁ, আর যারা প্যালেস থেকে যাওয়ার পর স্টাফদের একদিনে ছুটি দেওয়া হয়েছে। এখন পুরো প্যালেস রায়দের দ্বারা বুক করা, তেমন একটা কেউ নেই। ইভেলিনা তার দৃষ্টি দেখে নিজেকে আর একটু গুটিয়ে নিল, ধরা গলায় বলল, रिसोर्ट में कुछ लोग हैं, आप वहाँ जाइए। अभी मैं इधर की मैनेजर नहीं हूँ। कोई बात नहीं, सिर्फ अपनी कीमत बताओ। उस वक्त वो लड़के जितना दिया उससे 5 गुना ज़्यादा मिलेगा। बस मुझे खुश करना है। তার এমন কুপ্রস্তাবে মুহূর্তে ইভেলিনার ঘৃণায় গা গুলিয়ে ওঠে। হাত মুষ্টিবদ্ধ করে সঙ্গে সঙ্গে দীপ রায়ের গালে জোরে একটা থাপ্পড় বসিয়ে দেয়। দীপ রায় গালে হাত দিয়ে কিয়ৎকাল চুপ মেরে থাকে, তারপর তার দিকে তাকিয়ে বিশ্রীভাবে হেসে ওঠে। নিজের কোটের বোতাম খুলতে খুলতে আওড়ায়, तेरे जैसे 2 टके की लड़की की इतनी बड़ी हिम्मत। दीप राय को बेइज्जत करने की जरूरत अब तक सोच रहा था कमरे में, लेकिन अब यही होगा। ইভেলিনা নিজের সম্ভ্রম বাঁচাতে তাকে ধাক্কা মেরে সরিয়ে দরজার দিকে যেতে গিয়ে দেখে দীপ রায়ের 4 জন বডিগার্ড এসে দাঁড়িয়েছে। পেছনে দীপ রায় বিশ্রীভাবে হেসে তার দিকে এগিয়ে আসছে। ভয়ে ইভেলিনা পিছিয়ে দেয়ালের সাথে ঠেকে যায়, বারবার হাত জোর করে কেঁদে বলে, प्लीज़ मुझे छोड़ दीजिए। मैंने आपका क्या नुकसान किया? मेरा इतना बड़ा बर्बादी मत कीजिए। বিপরীত পাশের মানব শুনল না তার আকুতি মিনতি। ইভেলিনার চোখ থেকে ঝরঝর করে পানি পড়ছে। এখন যদিও দীপ রায়ের হাত থেকে কোনো মতে সরে দরজায় দাঁড়ানো 4 জন গার্ডের হাত থেকে বাঁচা অসম্ভব, দীপ রায় হাত বাড়াবে ঠিক এমন সময় পর পর 2টো গুলি চলে তার পায়ে। আকস্মিক আক্রমণে দীপ চিৎকার করে হাঁটু গেড়ে বসে পড়ে। তার চিৎকারে ইভেলিনা মুখ থেকে হাত সরিয়ে দরজার দিকে তাকায় ছলছল নয়নে। নজরে আসে সেখানে দাঁড়িয়ে আছে যন্ত্রমানব রক্তচক্ষু নিয়ে। ইভেলিনা বিশ্বাস করতে পারছে না সে কি স্বপ্ন দেখছে নাকি সত্যি। জ্যাক একে একে 4 জন গার্ডকে গুলি করে এগিয়ে আসে দীপ রায়ের দিকে। দীপ এখনও হাঁটু গেড়ে বসে। জ্যাক পকেট থেকে হ্যান্ড রেপ বের করে ভালো করে পেঁচিয়ে একের পর এক ঘুষি মারতে থাকে। দীপ ব্যথায় কুঁকড়ে ওঠে, চারিদিকে তার গলা ফাটা আর্তনাদ ভাসছে। সুন্দর প্যালেসে কেউ এগিয়ে আসলো না তাকে বাঁচাতে। জ্যাক থামলো না, ব্যালকনির ফুলের টপ থেকে শুরু করে যা পেয়েছে সব কিছু একে একে ছুঁড়ে ফেলে দীপের ওপর। দীপের অবস্থা সম্পূর্ণ বেহাল। রক্তাক্ত শরীরের এমন কোনো অংশ নেই যেটা থেতলে যায়নি। নাক, মুখ, চোখ সব দিক দিয়ে রক্ত বেরোচ্ছে। এদিক ক্ষান্ত হয়নি যন্ত্রমানব। পকেট থেকে বের করে ফ্লিপার নাইফটা হাতে নিল। এক টিপে খোলার সঙ্গে সঙ্গে ধারালো দাঁত ঝলমল করে ওঠে। নিখুঁতভাবে দীপের বাড়িয়ে দেওয়া হাতে সেটা বসাচ্ছে। অভিজ্ঞতার তরুণ বেছে বেছে হাতের শিরাগুলো কাটতে থাকে একে একে।
দীপের কণ্ঠে আর শক্তি নেই, তবু গলা ছেড়ে আর্তনাদ বের হয়। সে আর্তনাদ কি সামনের মানবকে স্পর্শ করতে পেরেছে? না, তার ঠোঁটে পৈশাচিক হাসি। এমন মনে হচ্ছে দীপের করা আর্তনাদগুলো তাকে আরও বেশি আনন্দ দিচ্ছে। দীপের শরীরে আর কিছুই অবশিষ্ট নেই, শুধুমাত্র শেষ নিঃশ্বাসটা ছাড়া। সর্বশেষ বন্দুকের বাকিগুলো চালিয়ে দিল। মুহূর্তেই দীপ রায়ের মস্তিষ্কের এপার ওপার হয়ে যায়। জ্যাক উঠে দাঁড়িয়ে চোখ ঘুরিয়ে ব্যালকনির কোণে জড়সড় হয়ে বসে থাকা ইভেলিনার দিকে তাকায়। সে 2 হাতে মুখ চেপে ধরে হেঁচকি তুলে কাঁদছে। রমণী এমন দৃশ্য কখনো কল্পনা করেনি। এখন তার মনে হচ্ছে সে সত্যি ভুল মানুষের দিকে ঝুঁকে পড়েছে। দীপের থেকেও এখন তার বেশি ভয় লাগছে সামনে দাঁড়ানো মানুষটিকে। জ্যাক নির্বিকার ভঙ্গিতে এগিয়ে এসে তার সামনে হাঁটু গেড়ে বসে, মুখটা তার মুখের একদম কাছে নিয়ে আসে। জ্যাকের গরম নিঃশ্বাস আছড়ে পড়ে এভেলিনার মুখে। এভেলিনা হেঁচকি তুলতে তুলতে আরও একটু পিছিয়ে যায়। জ্যাক বাঁকা হেসে বন্দুকটা তার মুখের ওপর ঘুরিয়ে গম্ভীর স্বরে আওড়ায়, মোরনি জান, দ্যাটস ইয়োর ফিউচার। জ্যাকের এমন কঠিন বাক্যে কেঁপে উঠল ইভেলিনা, শব্দ করে ফুপিয়ে ওঠে। জীবনে প্রথম সে এত নিষ্ঠুর খুন দেখেছে, এত রক্ত একসাথে দেখেছে। একদিনে এতগুলো শখ চেয়ে নিতে পারল না। ধীরে ধীরে নেতিয়ে পড়ে সে। ইভেলিনার শরীর মেঝেতে গড়াগড়ি খাওয়ার পূর্বেই জ্যাক এক হাতে তাকে সামলে নেয়, একটানে কোলে তুলে নিয়ে নিচে গাড়ির দিকে চলে যায়। জ্যাকের রাখা গার্ডগুলো ওই সময় দীপকে মেরে ফেলেছে, তাই সে ইভেলিনাকে আর এই প্যালেসে রাখবে না। রাজস্থানের মরুভূমির ধুলো মাখা রাস্তা পেরিয়ে কনভয় এয়ারপোর্টের ভিআইপি টার্মিনালের সামনে এসে থামে। তখন বিকেলের আলো ধীরে ধীরে সোনালি থেকে তামাটি হয়ে উঠেছে। বিশাল কাঁচ ঘেরা ভবনটির সামনে ইতিমধ্যে ভিড় জমেছে। খবর ছড়িয়ে পড়েছে চারিদিকে, আর যে আজ ভারত ছাড়ছে। ফ্যানটা ব্যারিকেডের ওপারে দাঁড়িয়ে, কেউ পোস্টার ধরে আছে, কেউ মোবাইল তুলে লাইভ করছে, কেউ শুধু এক ঝলক দেখার অপেক্ষায়। গাড়ির দরজা খুলতেই হালকা উল্লাসধ্বনি উঠল, আর যে ওয়ান পিকচার প্লিজ। আর যে স্বভাবসিদ্ধ সংযমে এগিয়ে গেল। তার পাশে সানা। কাইলিনো নিরাপত্তাকারীরা একটি অদৃশ্য বলয় তৈরি করে হাঁটছে। শেষবার হাত নেড়ে বিদায় জানিয়ে আর যে ভিআইপি এন্ট্রান্সের ভিতরে ঢোকে। কাজের দরজা বন্ধ হতে বাইরে কোলাহল ধীরে ধীরে স্থিমিত হয়ে এলো। প্রাইভেট জেট টার্মিনাল হওয়ায় প্রক্রিয়া দ্রুত। 2জন ইউনিফর্ম পরা কর্মকর্তা এগিয়ে এলেন, শান্ত স্বরে বললেন, স্যার, রুটিন সিকিউরিটি চেক, লাগেজ স্ক্যান করতে হবে। আর যে মাথা নেড়ে সম্মতি দিয়ে সানার হাত ধরে অন্যদিকে চলে গেল। তার নিরাপত্তা রক্ষীরা ইতিমধ্যে ব্যাগগুলো ট্রলিতে তুলেছে। ঠিক তখনই সানা আরজের থেকে হাত ছুটিয়ে এগিয়ে এসে ট্রলির সামনে দাঁড়িয়ে পড়ে। স্টপ! আরজির সাথে থাকা সকল গার্ডসহ সবাই অনেকক্ষণ ধরে অধীর অপেক্ষায় দাঁড়িয়ে আছে সানার জন্য। এদিকে রমণী গো ধরে বসে আছে, সে কোনোভাবেই কাউকে নিজের ব্যাগের ধারে কাছে আসতে দেবে না। যেহেতু আরজে প্রাইভেট জেট, তাই অন্য কোনো ঝামেলা না থাকলেও মালামাল একবার স্ক্যান করতে হবে সেফটির জন্য। কিন্তু তা মানতে নারাজ সানা। সানার সামনে থাকা এভিয়েশন সিকিউরিটি আবারও বলে তাকে, ম্যাম, এটি বাধ্যতামূলক প্রোটোকল, আমাদের নিজস্ব সিকিউরিটি আছে। গুলি মারি আপনার সিকিউরিটিতে। অফিসার এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল, ফের ভদ্রতা বজায় রেখে বলল, ম্যাম, ইন্ডিয়ান অ্যাম্বিয়েন্স রুলস অনুযায়ী যে কোনো ফ্লাইট প্রাইভেট জেট হলেও ডিপার্চারের আগে অফিসিয়াল স্ক্যান বাধ্যতামূলক। সানা তার কথা শুনল না। আর যে এতক্ষণ অদূরে দাঁড়িয়েছিল, সে এগিয়ে আসতে সিকিউরিটি অফিসার তার দিকে তাকিয়ে বলে, স্যার, যদি চেক না করতে দেন আমরা বোর্ডিং ক্লিয়ারেন্স দিতে পারবো না। আপনি যদি ম্যাডামকে একটু বলেন। আর যে সানার দিকে তাকাতেই সে রমণী অন্যদিকে মুখ ফিরিয়ে বলে, আমি কারো কথা শুনবো না, ব্যাস। দেখুন ম্যাডাম, আমরা জাস্ট একবার স্ক্যান করব। না, আমি আপনাদের খুব ভালো করেই চিনি, আপনারা আমার ব্যাগের খাজানা রেখে দিবেন। ম্যাম, আমরা এমন কিছুই করব না। না, আমার আপনাদের উপর একদম বিশ্বাস নেই। লিসেন ওয়াইফে, না, আমার কথাটা না, দেখো, না, তুমি। না। এইবার আর যে ভীষণ রেগে গেল। তার ব্যাগের দিকে হাত বাড়িয়ে শক্ত কণ্ঠে প্রশ্ন ছড়ে, কি আছে নাকি তোমার ব্যাগে? জানের জান পরানের আতখান, আমি ব্যাগ দেব না, হাত সরান। তোমার জানের জান তো আমি। আপনার এই জানের ঠাড়া পড়ুক। সে আর্যের হাত সরিয়ে অফিসারের দিকে তাকিয়ে বলে, দেখুন অফিসার, আপনারা আপাকে রেখে দিয়েছেন, কিছু বলিনি আমি। আপনারা আমার হাজব্যান্ডকে রাখুন, আমি কিচ্ছু বলবো না। কিন্তু আমার ব্যাগে হাত দিলে আমি কাউকে ছাড়বো না। আমি আপনাদের বিরুদ্ধে আন্দোলনে নামবো। পাশে দাঁড়িয়ে থাকা আর্যে সন্দেহজনিত দৃষ্টিতে তাকিয়ে ফের প্রশ্ন করে, এদিকে দাও, এদিকে দাও, ওরা দেখবে না, আমি দেখবো। জামাই দেবো, কিন্তু ব্যাগ দেবো না।
এদিকে অদূরে দাঁড়িয়ে থাকা এসপি তাদের কাণ্ড কারখানা দেখছেন, মিটিমিটি হাসছে, কিন্তু অন্যদিকে টেনশনে তার মাথা ফেটে যাচ্ছে। কেননা প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে সানিতা না কল ধরছে না কোনো মেসেজের রিপ্লাই দিচ্ছে, বারবার শুধু ফোন বন্ধ আসছে। তার ওই কাটাপ্পা মামার ওপর এক ফুটও বিশ্বাস নেই, কী থেকে কী করে ফেলে। এদিকে তার মাও দেশে নেই, কোনো রকমে কয়েক ঘন্টার মধ্যে বাড়িতে যেতে পারলেই হয়। কিন্তু আর্যের এমন অবস্থা থেকে সত্যিই তার হাসি পাচ্ছে। এই জাউরা যে কটকটের সামনে গেলেই তার বেলুনের হাওয়া ফুস হয়ে যায়, এটা এসপি খুব ভালোভাবেই বুঝতে পারছে। তাই আরও একটু মজা নেওয়ার জন্য এগিয়ে গেল সেই দিকে। আর যে তাকে নজরে আসতে দুজনে চোখাচোখি হলো। আর যে অগ্নি দৃষ্টিতে তাকে মুখ খুলে কিছু বলার আগে এসপি তাকে থামিয়ে সাফ সাফ বলে, একদম টেরা টেরা চোখে তাকাবি না আমার দিকে চাওড়া। আমি তোর বউয়ের ব্যাগের বতেও নাই, ভেতরেও নাই, বাইরেও নাই, আমি এয়ারপোর্টেও নাই, শালা আমি তো পৃথিবীতেই নাই, নাই নাই নাই, এসপি নাই। এই বলে সে ভারী কদম ফেলে চলে গেল নিজের প্লেনের দিকে। আর 1 সেকেন্ডও দাঁড়ালো না এখানে, কারণ সে জানে এখানে থাকলে নিশ্চিত আর যে সব দোষ তার ঘাড়েই চাপাবে। তারপরও কেন যে সে গিয়েছে নিজেই জানে না। এদিকে আর যে আবারও শান্ত স্বরে সানাকে বোঝাতে শুরু করে। ওকে স্ক্যান করবে না। অফিসাররা কিছু বলার আগেই আর যে হাত তুলে থামিয়ে দিল। কাইলিনকে ইশারা করতে সে তাদের অন্যদিকে নিয়ে যায়। আর যে সানার দিকে তাকিয়ে বলে, নাও হ্যাপি, লেটস গো। এগুলো ওরা নিয়ে আসবে। আমি আপনাকে কেন বিশ্বাস করব? হি ডোন্ট বিলিভ মি। এক ফোঁটাও বিশ্বাস করি না। যেখানে নিজেকেই বিশ্বাস করি না সেখানে আপনাকে বিশ্বাস করা তো বিলাসিতা। আর যে তাতে হাত চেপে কথাটা হজম করে নিল। আরও 5 মিনিট বোঝানোর পর সানা রাজি হলো। তবে যতক্ষণ না ব্যাগগুলো ওঠানো হচ্ছে ততক্ষণ সে তাকিয়ে থাকবে। আর যে তার কথা মেনে নিল। সানা দাঁড়িয়ে থেকে সবগুলো ব্যাগ প্লেনে তোলা দেখলো, তারপর হাসি মুখে চলে গেল জেটের দিকে। এদিকে সানার প্রতিটা পাগলামো দূর থেকে একদৃষ্টে তাকিয়ে দেখছে সারহাত। তার ঠোঁটের কোণে মুচকি হাসি। সানার মতো এমনটা হয়তো পৃথিবীতে কেউ করতে পারবে না, সেজন্যই তো সে সবার থেকে আলাদা। আর তার সানাম। হঠাৎ তার ভ্রম ছুটিয়ে পেছন থেকে এলো মেয়েলি কণ্ঠস্বর। মিস্টার চৌধুরী, আই থিঙ্ক আপনার এখন মুভ অন করা দরকার। আপনার জায়গায় অন্য কেউ থাকলে হয়তো। মিস জাওয়ান, লোকে বলে পুরুষ আটকায় নতুনত্বে আর নারী হারায় পুরনত্বে, বাট ট্রাস্ট মি, ভুল বলে তারা। না হলে দেখুন না, আমি যে 12 বছর এক জায়গাতেই আটকে আছি। 12 বছর আগেও ও কারো অধীনে ছিল না, কিন্তু এখনও অন্য কারো বিবাহিত স্ত্রী। এখন ওকে ভালোবাসছেন কেন? তার উত্তরে কিছুক্ষণ থেমে রইল সারহাত। ধীর কণ্ঠে শুধালো, তার অভিনয়ের মায়াজাল আজ রক্তে মিশে গেছে নিঃশ্বাসিতে। অভ্যাস কতটা ভয়ঙ্কর জানেন? সে মানুষকে বেঁধে ফেলে সর্বনাশীতে। সে প্রস্ফুটিত হয় অন্য কারো স্পর্শে, উজ্জ্বল উল্লাসিতে, আর আমার সমস্ত প্রফুল্লতা জেগে ওঠে তারই পরের হাসিতে। তার এমন উক্তির পর রিয়ানা আর কোনো শব্দ খুঁজে পেল না। একটা দীর্ঘশ্বাস ছেড়ে সে আয়ানের দিকে চলে গেল। আয়ান তাকে দেখে হাসি মুখে এগিয়ে এসে বলে, ম্যাডাম, আমি আপনার জন্য দাঁড়িয়েছিলাম। আয়ান, তোমাকে আমি কতবার বলেছি তুমি এখন থেকে আর ম্যাম বলবে না। ওকে, চলুন। তারা চলে গেল, কিন্তু সারহাত দাঁড়িয়ে রইল যতক্ষণ না সানা তার দৃষ্টিগোচর হয়। সে আজ বাংলাদেশে যাবে না, পরে ফিরবে। তার এখনও অনেক কাজ আছে। হঠাৎ এজাজ পেছন থেকে এসে বলে, বস, সাকয়েদ বাসার আমাদের অফার অ্যাক্সিডেন্ট করেছে। সারহাতের ঠোঁটের কোণে ক্রূর হাসি ফুটে ওঠে। মুহূর্তে তার অভিব্যক্তি পাল্টে গেল। কিছু না বলেই এগিয়ে গেল নিজের গাড়ির দিকে। আকাশের বুক চিরে আর্যের প্রাইভেট জেট ধীরে ধীরে নেমে এলো বাংলাদেশের আকাশসীমায়। জেটটি থামলো ভিআইপি টার্মিনালের নির্দিষ্ট স্থানে। বাইরে আগে থেকে প্রস্তুত নিরাপত্তা বলয়, স্থানীয় কর্তৃপক্ষ, এভিয়েশন স্টাফ আর যে নিজস্ব সিকিউরিটি টিম সবাই নিজের অবস্থানে দাঁড়িয়ে। সানা নেমেই আগে আর্যকে প্রশ্ন করে, রানবীর, আমার ব্যাগ। যে কোনো রূপ প্রত্যুত্তর না করে নিষ্প্রভ দৃষ্টিতে তাকিয়ে থাকলো। কেননা সানা প্লেনে উঠেছে থেকে প্রতি 5 মিনিট অন্তর অন্তর তাকে জিজ্ঞেস করেই চলেছে তার ব্যাগের কী খবর। তোমার ব্যাগ আছে, চলো। ভিআইপি লাউঞ্জের ভেতরে প্রোটোকল দ্রুত শেষ হলো। প্রয়োজনীয় কাগজপত্র, ইমিগ্রেশন ক্লিয়ারেন্স সব আগেই সমন্বয় করা ছিল। বাইরে ইতিমধ্যে গাড়ির সারি প্রস্তুত। সবচেয়ে সামনে আর্যের কালো বুলেট প্রুফ এসইউভি, তার পেছন আরও কয়েকটি নিরাপত্তা গাড়ি। সানা গাড়িতে ওঠার আগে আবারও বলে, রানবীর, আমার ব্যাগ পেছনেই আছে। আরও একটু দূরে দাঁড়িয়ে আছে এসপির গাড়ি। এয়ারপোর্ট থেকে যে যার গাড়িতে উঠে পড়ে। ঢাকার ব্যস্ত রাস্তা পেছনে ফেলে এসপি দ্রুত পৌঁছালো চৌধুরী মহলের গেটে। সামনে দৃশ্য দেখে তার কপালে ভাঁজ পড়ে। বড় লোহার ফটক,
দুপাশে খোলা, ওপরে ঝুলছে আলোক মালার শাড়ি। সোনালি আর উষ্ণ আলোয় পুরো প্রবেশদ্বার ঝলমল করছে। এসপি গাড়ি থেকে নামতেই তার কপাল কুঁচকে গেল। এসপি থমকে দাঁড়ালো, তার কণ্ঠনালী থেকে নিঃসৃত হলো। এখানে কি হচ্ছে? তার গলায় বিস্ময়ের সঙ্গে সন্দেহ মিশে আছে। সে কোনো দিকে না তাকিয়ে কোনো মতে নিজের ব্যাগ নিয়ে ভেতরে ঢুকে পড়ে, কিন্তু প্রবেশদ্বার পেরোতেই তার পা হঠাৎ থেমে গেল। এক মুহূর্তের জন্য সে বাকরুদ্ধ হয়ে পড়ে সামনের দৃশ্য দেখে, যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। সামনের রমণী করুণ সুরে তাকে ডেকে উঠল। ফারাদ ভাই, প্রায় সন্ধ্যার দিকে ঢাকার ব্যস্ততম বস্তি এলাকা যেন এক অপরিচিত ছায়ার আচ্ছাদনে ঢেকে গেছে। সূর্য অস্তমানের আগে আকাশের আভা ধীরে ধীরে লাল কমলার মিশ্রণে হয়ে উঠেছে, আর সেই আলোয় ফুটে উঠেছে সরু বস্তির পথগুলো। সেই রাস্তাগুলো ধরে ছুটে চলেছে সিতারা, আদিল ও সাথে দিহান। ধাওয়া করছে সরহাদের বাবার একজন পুরনো কর্মচারীকে। তাদের তেমন কোনো কর্মচারী বেঁচে নেই। যে কয়জন আছে এত বছর পর তাদের খুঁজে পাওয়াও দুষ্কর। কিন্তু সামনের ব্যক্তিকে তারা গত 7 দিন ধরে খুঁজে বের করেছে, কিন্তু তাকে ফাহাদ চৌধুরীর অ্যাক্সিডেন্টের ব্যাপারে জিজ্ঞেস করতেই সে পালিয়ে যায়। চারিদিক থেকে ভেসে আসে শিশুদের কণ্ঠ, কুকুরের ঘেউ ঘেউ, দূরের রাস্তার হট্টগোল। হঠাৎ তালহা সে পুরনো কর্মচারীর সামনে চলে আসে। এক মুহূর্ত দেরি না করে সে এক থাবায় ধরে ফেলে। সিতারা ও দিহানও আসে পিছনে। তালহা শক্ত কণ্ঠে শুধালো, চুপচাপ সত্যিটা বলবি, সরাদের বাবার অ্যাক্সিডেন্টের ব্যাপারে কি জানিস? সামনের মানুষ বুঝতে পারলো তার আর পালানোর রাস্তা নেই। সে একটা ফাঁকা ঢোক গেলে বলতে শুরু করে, ওই দিন সকালে চৌধুরী মহলে স্যারের বন্ধু ওয়াসিম হায়দার ও খায়রুল বাসার আসেন, সাথে আরেকজন মহিলা আসে, সোফিয়া জাওয়ান। তারা ফাহাদ স্যারকে। তারপর লোকটি আর কিছুই বলল না। তার ঠোঁটের শব্দ যেন বাতাসে মিলিয়ে গেল। তালহার ভ্রু কুঁচকে আসে। তার দিকে তাকিয়ে দেখে তার বুকের মধ্যে রক্ত। সঙ্গে সঙ্গে বুঝে যায় কেউ গুলি চালিয়ে দিয়েছে সাইলেন্সার লাগানো গান থেকে। সিতারা এবং তালহা দুজনেই চমকে গেল। চারপাশের মানুষজন চুপচাপ হয়ে দাঁড়িয়ে। তালহা চারপাশ লক্ষ্য করলো, চারিদিকে দৌড়ে গেল কিন্তু কাউকে খুঁজে পেল না। শেষমেশ সে ফিরে এলে সিতারা তার দিকে তাকিয়ে বলে, ভাই, সোফিয়া জাওয়াদ তো অনেক বড় স্বেচ্ছাসেবক, তার নাম এখানে কিভাবে? তালহার চোখে প্রগাঢ় সন্দেহ এবং অস্থিরতার ছাপ। সে সিতারাকে বলে, এখানে সব কিছু সম্ভব, আমাদের ধ্যান ধারণার বাইরে, এমনকি সোফিয়া জাওয়ানও সন্দেহের বাইরে না। সিতারা কিছুক্ষণ চুপ থাকলো, চোখে ভাবনার আভা, বাতাসে ধুলো এবং ধোঁয়ার মিশ্রণ। তালহা ফের তাকে শুধালো, তুই কালকে ওয়াসিম হায়দারের সাথে দেখা করবি, আর সরাদের কি খবর? উনি এখনো বিডিতে ফেরেননি। চারপাশে বস্তির রাস্তার হট্টগোল, শিশুদের চিৎকার, দোকানিদের ক্রন্দন, সব কিছু আবারও চলতে শুরু করে। শুধু থেমে যায় একটা প্রাণ। ব্যস্ততময় শহরকে পেছনে ফেলে আর্যের গাড়ি ব্ল্যাক মেনশনে প্রবেশ করে, কিন্তু সানা দরজা খুলে নামার আগেই আবারও নিজের ব্যাগের তলব করে। আর্যে তাকে সাফ সাফ বলে দিয়েছে আগে তারা ফ্রেশ হবে, তারপর ব্যাগ। কথা শুনতে দেরি, রমণী দৌড়ে গিয়ে আগে আগে ফ্রেশ হতে দেরি করেনি। কিন্তু আর্যকে আবার প্রশ্ন করতে সে জানায় আগে সে শাওয়ার নেবে তারপর। সানা দাঁত চেপে কথাটা মেনে নিয়ে রুমের ভেতর পায়চারি শুরু করে দিল। কিন্তু আজ যেন 1 ঘন্টা পার হচ্ছে না। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আর্য ওয়াশরুম থেকে বের হয়। সানা এক দৌড়ে তার কাছে চলে যায়। রণবীর, আমার ব্যাগ। আগে ডিনার সেরে নেই, তারপর। সানা তার বাহুতে জোরে 2টা কিল বসিয়ে নিচে চলে গেল। কি করবে এখন? নিজের ব্যাগের জন্য সবটা মেনে নিতে হচ্ছে, কিন্তু একবার ব্যাগ হাতে পেলে এই লোককে ছাড়বে না সে। রমণী গপাগপ নিজের ডিনার শেষ করলো, আর যে যেন আজ নিত্যদিনের চেয়েও দ্বিগুণ সময় নিচ্ছে। অবশেষে দুজনেই রুমে ফিরতেই সানা উৎফুল্ল চিত্তে প্রশ্ন করে, রণবীর, আমার ব্যাগ কোথায়? এখন এটা বলবেন না, আগে ঘুম, তারপর। আর যে দীর্ঘশ্বাস ফেলে শান্ত স্বরে শুধায়, ব্যাগ অ্যাক্সিডেন্ট করেছে। এমন অদ্ভুত কথা শোনার সাথে সাথেই সানার কপালে ভাঁজ পড়ে। ধরা গলায় বলে, ব্যাগ কিভাবে অ্যাক্সিডেন্ট করে? ব্যাগে কি হাত পা আছে নাকি? ব্যাগের হাত পা নেই, তাই তো ইন্ডিয়া থেকে বাংলাদেশে এসে বিমান থেকে নামার সময় পড়ে গেছে। একদম কথা ঘুরাবেন না। বোকা পেয়েছেন নাকি আমায়? তারপর তেরছা চোখে তাকে লক্ষ্য করে, সন্দেহজনিত স্বরে প্রশ্ন করে, কোথাও আপনি আমার ব্যাগ লুট করেননি তো? হায়, আমি তো জানতাম সারা বিশ্বে আমি একমাত্র লুটেরা। আপনি তো আমার থেকেও বেশি নিজের বউকেই লুট করে। লিসন ওয়াইফি, ব্যাগ ওরা রেখে দিয়েছে। এই কথা শুনে সানার মাথায় যেন বজ্রাঘাত হলো। চোখ কপালে, সে মাথায় হাত দিয়ে চিৎকার করে বলে, নেহি, নেহি হো সাকতা। আমি কারোরপতি হলাম, তাও মাত্র 6 ঘন্টার জন্য। রমণী আর্যের দিকে দাঁত খেঁচিয়ে বলে, ছাড়বো না আমি আপনাকে। নাও জয় বাংলা, এবার সানাকে সামলা।
এই বলে চারিদিকে তাকিয়ে প্রথমে বিছানার বালিশগুলো একে একে ছুঁড়ে ফেলে তার দিকে, আর যে সেগুলো দক্ষ হাতে ক্যাচ করে তার দিকে এগিয়ে আসে। রিল্যাক্স ওয়াইফি, লিসন। কিন্তু বিপরীত পাশের রমণী শুনল না, বরং রক্তচক্ষু নিয়ে তার দিকে তেড়ে গেল। আর যে হ্যাঁচকা টানে তার 2 হাত পেছনে আটকে মাথাটা নিজের বুকে চেপে ধরে। সে নড়তে না পেরে আর্যের বুকে জোরে কামড় বসিয়ে দিল। ব্যথায় কুকড়ে উঠলেও আর্য কিছু বুঝল না। সানা মুখ উঠিয়ে শক্ত কণ্ঠে শুধালো, ব্যাস আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আজ থেকে আপনার আর আমার রুম আলাদা। আর যে অন্য হাতে তার মুখ চেপে ধরে তাকে আর বলতে দিল না। সে কিছু না বলে পকেট থেকে ফোন বের করে একটি ছবি দেখালো, যেটা দেখা মাত্রই রমণী শান্ত হয়ে গেল। সে ভ্রুকুচকে ছবির দিকে তাকিয়ে আছে। স্ক্রিনে ভাসে ইন্ডিয়ান সিকিউরিটির চেকিং রিপোর্ট, যেখানে দেখা যাচ্ছে ব্যাগে কাপড় ছাড়া কিছুই পাওয়া যায়নি। রমণীর ভ্রুকুচকে গেল, মনে মনে ভাবে এটা কীভাবে সম্ভব, আমি নিজে রেখেছি, তাহলে ওগুলো গেল কোথায়? চুরি হয়ে গেল নাকি? তার ভাবনার বিচ্ছেদ ঘটিয়ে কানে আসে আর্যের কণ্ঠস্বর। এবার বিশ্বাস হয়েছে তো ওখানে কিছুই ছিল না? তারপর সন্দেহজনিত গলায় ফের শুধালো, সত্যি করে বলো, ব্যাগে কি ছিল? তুমি আদিবাসীদের কাছ থেকে কিছু নিয়ে আসোনি তো? সানা কোনো প্রত্যুত্তর করলো না, বরং আর্যের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে খাতা কলম নিয়ে হিসাব কষতে বসে পড়ে। পরপর 6টা শূন্য লিখে একে জোড়া লাগাতে লাগাতে বলে, এটা কি করে সম্ভব? জঙ্গল থেকে পেয়েছি, তারপর রুমে, রুম থেকে ড্রয়ার, ড্রয়ার থেকে গাড়ি, গাড়ি থেকে এয়ারপোর্ট, এয়ারপোর্ট থেকে বাড়ি, না না বাড়িতে আসেনি, মাঝখানে কোথাও হাওয়া হয়ে গেল, কতগুলো খাজানা গেল কোথায়? এদিকে আর্যে ডিভানে বসে তার কাণ্ডকীর্তি দেখছে, মিটিমিটি হাসছে। সে জানতো সানা এমন রিয়াক্ট করবে, তাই আগে থেকেই সব ঠিকঠাক করে রেখেছে। অনেকক্ষণ ধরে হিসাব কষার পর কোনো সমাধান বের হলো না। সারাদিনের ক্লান্তিতে ধীরে ধীরে সে ঘুমের দেশে তলিয়ে যায়। আর যে অদূরে বসে সবটাই দেখল। রমণীর ভারী নিঃশ্বাস নজরে আসার পর সে কানে থাকা ইয়ারপিসে কাইলিনকে আদেশ দেয়, কাই, ওই ব্যাগগুলোকে জ্বালিয়ে দাও। তারপর ঠোঁটে বাঁকা হাসি ঝুলিয়ে ধীর কদমে সানার দিকে এগিয়ে গেল। প্রথমে কমফোর্টার টেনে তাকে ঢেকে দিল। কিয়ৎকাল রমণীর ঘুমন্ত আদলের দিকে তাকিয়ে থাকলো পলকহীনভাবে, তারপর ঝুঁকে তার কপালে চুমু দিয়ে ফিসফিস করে আওড়ায়, সরি জান, কিন্তু তোমার লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হব আমি, আর যে আমার জায়গা নিতে আসবে এভাবে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। কিছু একটা ভেবে ফের বলে, ওয়াইফি, আগামীকাল তুমি তোমার রণবীরের সত্যিটা জানতে পারবে। আই ডোন্ট নো তারপর কি হবে, তুমি কেমন থাকবে কিনা, কিন্তু আমি জানি তুমি আমাকে ছেড়ে যেতে পারবে না, আমি যেতে দেবো না। তারপর তার অধরে একটা শক্ত চুমু রেখে উঠে চলে গেল। তার কিছু অসমাপ্ত কাজ বাকি আছে, সেগুলোকে সমাপ্ত করতে হবে। এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো সিটি অফ লাভ প্রেরিত প্রেমে সিক্ত গল্প। আর আমাদের সাথে পথ চলতে ডু লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। টাটা।